প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ধামাকা একটা ক্লাস করব। মিশন টেস্ট এ প্লাস কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু দ্রুত জানিয়ে দাও, আর যারা এখনো যুক্ত হয়নি দ্রুত জয়েন হয়ে যাও। আমরা আজকে সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস করব এবং এই অধ্যায়ের আমরা এমসিকিউ সলিউশন করব, প্লাস বোর্ড কোশ্চেন কীভাবে আসে, সিকিউ কীভাবে লিখতে হয়, এই সব ধারণা নিয়ে আমরা আজকের ক্লাসটা করব এবং এই অধ্যায়ে A to Z শেষ করব, A to Z। ঠিক আছে, তোমাদের ফ্রিতে মিশন টেস্ট এ প্লাস কোর্সে ফ্রিতে সমাজবিজ্ঞানের যত প্রবলেম আছে তোমাদের জন্য আছে তোমাদের কনক ভাইয়া। সো চিন্তা নাই, চলে আসো সবাই লাইভে, দ্রুত জয়েন হয়ে যাও। আর অবশ্যই নোট করবে ক্লাসে, ঠিক আছে? অবশ্যই নোট করবে। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? সাউন্ডটা কি ক্লিয়ার আছে? সবাই কি শুনতে পাচ্ছ? দ্রুত সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়, দ্রুত। উম্মে হাবিবা বলছে, রুনা বলছে ক্লিয়ার ভাইয়া। সবাই তো ভালো আছি নাকি? কেমন আছো তোমরা সবাই? অঙ্কন হোসেন বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো অঙ্কন? আজকে আমরা কিন্তু আমরা সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো, সবই টু, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভ সন্ধ্যা বা শুভ বিকেল বলা যায়, কারণ শীতের সময় 5টা মানে বিকেল সন্ধ্যা সবে একসাথেই হয়ে যায়। সাবিয়া আপনি বলছে আলহামদুলিল্লাহ ভালো। এসে মাক্তা হচ্ছে ভাইয়া নোট করার সময় দিন। অবশ্যই নোট করার সময় দিব, অবশ্যই আপনারা নোট করবেন। দ্রুত একটু সবাই জয়েন হয়ে যাও, মাত্র 84 জন। রাফা ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিশন টেস্ট এ প্লাস কোর্সটা তোমাদের জন্য কেমন উপকারী হচ্ছে বা তোমাদের ফিডব্যাকটা কি দেখি একটু। তোমরা কেমন ক্লাস করতেছো, ভাইয়াদের ক্লাস কেমন লাগতেছে? আমার ক্লাসে আজকে নতুন কারা কারা দেখি? আমার ক্লাসে আজকে নতুন কারা কারা? দয়া করে একটু হাত তুলবেন, এভাবে হাত তুলেন, ঠিক আছে? নতুন কারা কারা? এপে সানি বলছে ধীরে ধীরে পড়াবেন ভাইয়া, এমন ভাবে যাবো, ঠিক আছে? কচ্ছপের গতিতে আগাবো আমরা, খরগোশের গতিতে না, কচ্ছপের গতিতে। সবাই দ্রুত একটু সবাইকে একটা একটা মেনশন দিয়ে দাও তো সবাইকে, এভরিওয়ান। তাহলে আমরা দ্রুত একটু লাইভটাতে জয়েন হয়ে যাই। তাহলে আজকে আমরা দেখো আলোচনার বিষয় কি বলছে, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। তাহলে সবকিছু সমাজ বলেনি, বলছে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। তাহলে সমাজটা কি? কতগুলো মানুষ তাদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধনের জন্য যদি দলবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলা যায়? সমাজ বলা যায়। তাহলে একজনে কখনো সমাজ হয় না, সমাজে তাহলে কি করতে হয়? দলবদ্ধভাবে বসবাস করতে হয়। এরপর বলছে সংস্কৃতি কি ভাই? আমরা যা করি, মানে অধ্যাপক ম্যাকাইবার তার একটা গ্রন্থে বলছে আমরা যা করি তাই সংস্কৃতি, ঠিক আছে? আমরা যা করি সেটাই সংস্কৃতি। যেমন বিয়ের একটা অনুষ্ঠান, এটাও কি একটা সংস্কৃতির অংশ। তুমি নামাজ পড়তে যাচ্ছ, এটা ইসলামের সংস্কৃতি। তাহলে এরকম আমরা যা কিছু করি সে সবগুলোই কি বলতো? সংস্কৃতি। তাহলে এবার দেখো কি বলছে। দীপ্ত দাস ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছো ভাইয়া। দীপ্ত কেমন আছো তুমি? স্নেহা মেহেরিন বলছে আপনার ক্লাসে আজকে নতুন।
সমস্যা নাই, ক্লাস করতে থাকো। আচ্ছা, তাহলে আমরা খাতা কলম রেডি করছি তো নাকি? সবাই খাতা কলম রেডি? সবাই দ্রুত একটু জয়েন হয়ে যায়। খাতা কলম সবার তো রেডি নাকি? তোমাদের এলাকায় শীত কেমন পড়ছে? অনিকা হালদার বলছে ভাইয়া ভালো আছেন? হ্যাঁ অনিকা ভালো আছি, তুমি কেমন আছো অনিকা? আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করি। সবাই খাতা কলম রেডি করো। নোট করার জন্য অবশ্যই নোট করতে হবে। আবার বলেছি 154 জন মাত্র লাইভে, 200 প্লাস উঠুক। 200 প্লাস উঠলে আমরা ক্লাসটা শুরু করে দিই নাকি? অন্তর বিশ্বাস হচ্ছে ভাইয়া কেমন আছেন? আচ্ছা, তাহলে দেখো সোসাইটি অ্যান্ড বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। প্রথমে আসি, সমাজটা কি? আমি কিন্তু এখানে তোমাদের স্লাইড রেডি করছি, এটা না, আমি যেটা বলেছি এগুলো একটু দরকার, ঠিক আছে? তাহলে সমাজ, এই সমাজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? সোসাইটি, ঠিক আছে? এই সমাজ বলতে বলতে সাধারণত সংঘবদ্ধ, ঠিক আছে, সংঘবদ্ধ, এই সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। তাহলে কি বলছে? সমাজ বলতে এক ধরনের সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝাচ্ছে, যেখানে কতিপয় চাহিদা মানুষ পূরণ করে। অর্থাৎ যখন কোনো কিছু মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন তাকে কি বলে? সমাজ বলে। এই সংজ্ঞাটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। তোমরা পরীক্ষায় যদি আসে যে সমাজ কাকে বলে, তোমরা এই সংজ্ঞাটাই দিবা, ঠিক আছে? তাহলে যখন কিছু মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে কি বলা হয়? সমাজ বলা হয়। জান্নাত আক্তার বলছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। তাহলে দেখো আমরা কি বললাম, সমাজটা কাকে বলে? যখন কোনো মানুষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন তাকে কি বলা হবে? সমাজ বলা হবে। আমরা মুখস্থ করার দরকার নাই, তুমি তোমার সমাজের দিকে তাকাও। তোমার যে সমাজটা নাই, তুমি সেই দিকে তাকাও। কি করছে দেখো, সবাই একটা উদ্দেশ্য সাধনের জন্য কি করছে? এককভাবে বসবাস করছে না, সংঘবদ্ধভাবে বসবাস করছে না। সমাজ সংঘবদ্ধভাবে বসবাস না করলে সমাজ গঠন হবে না। এই জন্য বলছে যে সংঘবদ্ধভাবে বসবাস করতে হবে। সাধারণত দুটি বৈশিষ্ট্য থাকলে যে কোনো জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে। তার মানে এই যে আমরা সমাজ বলতে হলে কয়টা বৈশিষ্ট্য লাগবে? দুইটা বৈশিষ্ট্য। একটা বলছে দেখো, প্রথম শর্ত হতে হবে কিছু মানুষের সংঘবদ্ধ বসবাস এবং সংঘবদ্ধতার পেছনে কোনো একটা উদ্দেশ্য। মানে সংজ্ঞাতে বলেই দিছে যে কিছু মানুষকে সংঘবদ্ধভাবে বসবাস করতে হবে এবং তার কিছু উদ্দেশ্য থাকতে হবে, এটাই মেন কাজ। সোসাইটি মানে বন্ধ না, সোসাইটি মানে সমাজ। সোসাইটি মানেই সমাজ। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এরপর তাহলে কি বলছে দেখো, তাহলে সমাজ বলতে হলে তার পিছনে দুইটা কারণ থাকতে হবে। একটা, কিছু মানুষ, ঠিক আছে, অনেকগুলো মানুষ বাস করবে একসাথে এবং তাদের কিছু উদ্দেশ্য থাকবে। কি থাকবে বলো তো? উদ্দেশ্য থাকবে। তাদের কিছু কি থাকবে? উদ্দেশ্য থাকবে, মনে থাকবে? তাহলে দুইটা সত্য হতে হবে। একটা, সমাজের মানুষ মানে কিছু মানুষ একত্রে বসবাস করতে হবে এবং এই মানুষগুলো একটা কি থাকবে? উদ্দেশ্য থাকবে। এরপর দেখো, মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না। তাহলে মানুষ সমাজের বাইরে না, মানুষ একাকী বসবাস করতে পারে না, কারণ একাকী বসবাস করা মানুষের পক্ষে কি নয়? সম্ভব নয়। এই জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছে, তাহলে গ্রিক দার্শনিক কে বলছে? অ্যারিস্টটল বলছে যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু না হয় দেবতা। মোস্ট ইম্পর্টেন্ট লাইন। নুসরাত জাহান নিয়া 12 মিনিট লেট করে ফেলছে, এবার আসে বলছে 12 মিনিট লেট করে ফেলছে। ক্লাস করো রেগুলার, মন দে। তাহলে দেখো আমরা কি বললাম, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছে যে যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু না হয় দেবতা। তাহলে মানুষ সামাজিক জীব। মানুষকে আমরা কেন সামাজিক বলি? সমাজে বসবাস করে বলেই বলা হয় কি মানুষ সামাজিক। সমাজে বসবাস করার কারণেই মানুষকে কি বলা হয়? সামাজিক জীব বলা হয়। মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। এরপর বলছে দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটল কি বলছে? তাহলে কোন দেশের দার্শনিক ছিলেন? গ্রিক দেশের। যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু না হয় দেবতা। সবার নোট করা ক্লিয়ার তো নাকি? সবার নোট ক্লিয়ার? এরপর কি বলছে দেখো, সমাজ সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার তো নাকি? সমাজ সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করো কি বলছে। মুম্বাই
জেন সেভিয়ার্স কলেজের সমাজবিজ্ঞানের অভূতপূর্ব অধ্যাপক পাসকুয়াল গিজবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি, নোট করো, ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি গ্রন্থের লেখক হচ্ছে পাসকুয়াল গিজবার্ট। নোট করো, এটা নোট করো যে ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি গ্রন্থের লেখক হচ্ছে কি? পাসকুয়াল গিজবার্ট। নোট করো, যেগুলো নোট করতে বলতেছি অবশ্যই নোট করো, এইগুলোই তোমার পরীক্ষার করছেন। মনে রাখবে কনক ভাইয়া যা পড়াবে সেটাই বোর্ড করছেন, ঠিক আছে? কনক ভাই যেটা পড়াবে সেটাই বোর্ড করছেন। তাহলে দেখো পাসকুয়াল গিজবার্টের একটা গ্রন্থ ছিল ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি। এই গ্রন্থে সমাজের সংজ্ঞাপতন করতে গিয়ে তিনি বলেন সমাজ হলো সামাজিক সম্পর্কে একটা জটিল জাল। তাহলে সমাজ হচ্ছে কি? সামাজিক সম্পর্ক একটা জটিল জাল, যে সম্পর্কে দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? তাহলে গিজবার্ট কি বলছে? অধ্যাপক গিজবার্ট বলছে তার ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি গ্রন্থে যে সমাজ হচ্ছে একটা সামাজিক সম্পর্কের জাল, ঠিক আছে? বেড়াজাল। এই বেড়াজালে প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে কি সম্পর্কযুক্ত। মানে কি? আমরা দেখো তো সমাজে বসবাস করতে গেলে কি হয়, একে অপরের সাথে একটা সম্পর্ক থাকে না? আমাদের সবাই কি আত্মীয়? সমাজে সবাই কি আত্মীয় আছে? আত্মীয় নাই। তারপরে আমরা কি করি? এই যে কাকা, চাচা, এগুলো ডাকি না? কেন ডাকি? এই যে এগুলো কিন্তু একটা সামাজিক সম্পর্ক, মনে থাকবে? তাহলে এগুলো একটা কি? সামাজিক সম্পর্ক। এরপর বলছে বাংলাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম, আপনারা নিশ্চয়ই নাম শুনছেন একে নাজমুল করিম। একে বলা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। তাহলে একে নাজমুল করিমকে কি বলা হচ্ছে? বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। তাহলে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে? একে নাজমুল করিম। সমাজবিজ্ঞান সমীক্ষণ তার একটা বিখ্যাত গ্রন্থ, এটা তার তৃতীয় গ্রন্থ। কত নম্বর গ্রন্থ? তৃতীয় নম্বর গ্রন্থ। তার 3টা গ্রন্থ ছিল। এই সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থে একে নাজমুল করিম বলছে সমাজ সম্পর্কিত সংজ্ঞায় 3টি ধারণা দিয়েছেন। কয়টা ধারণা দিয়েছেন? 3টা। কি কি? দেখো, সমাজ অর্থকথক অনুভূতিক্ষম একই জাতীয় জীবের সমষ্টি। তাহলে সমাজ হচ্ছে একই জাতীয় জীবের কি? সমষ্টি। সমাজ অর্থ সমাজের কাজ। তাহলে সমাজ অর্থ কি? সমাজের কাজ। কাজের মাধ্যমে কিছু উদ্দেশ্য সাধনের জন্য মানুষ সমাজ গড়ে তোলে। তাহলে সমাজ অর্থ সামাজিক কাজ, আর এই কাজের মাধ্যমে কিছু উদ্দেশ্য সাধন করে বা উদ্দেশ্য পূরণ করে, এই জন্যই মানুষ কি করে? সমাজ গড়ে তোলে। তাহলে 3 নম্বর সংজ্ঞায় বলছে সমাজ বলতে সমাজের কার্যাবলীর সমষ্টিকে বোঝায়। তাহলে সমাজে কিছু নিয়ম নীতি আছে, কার্যাবলী আছে, এইটাকে বলা হচ্ছে কার্যাবলীর সমন্বিত। তাহলে আমরা কি বললাম? সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম, মানে বাংলাদেশের সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম তার সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থে, এই গ্রন্থটা তার 3য় গ্রন্থ। এই গ্রন্থে সমাজ সম্পর্কিত তিনি 3টা ধারণা দিয়েছেন। একটা হচ্ছে সমাজ অর্থ কতগুলো অনুভূতিক্ষম এবং একই জাতীয় জীবের সমষ্টি। তাহলে একই জাতীয় জীবের সমষ্টি, যেমন মানুষ, ঠিক আছে? একই জাতীয় জীবের সমষ্টি। এরপর বলছে সমাজ অর্থ সমাজের কাজ। কিছু কাজ আছে যেগুলো কাজ করার মাধ্যমেই আমরা কি করি? আমাদের উদ্দেশ্য সাধন করি। যেমন সামাজিক কিছু কাজ আছে, সমাজে বিভিন্ন জনের কাজ আছে, এই কাজগুলো করার মাধ্যমে আমরা কি করি? উদ্দেশ্য সাধন করি। এরপর হচ্ছে সমাজ বলতে সমাজের কার্যাবলীর সমষ্টি। কার্যাবলী মানে তুমি যা যা কাজকর্ম করো সেটাই হচ্ছে সমষ্টিকে বোঝাচ্ছে। তো সমাজ অর্থ সমাজের কাজ। এরপর বলছে দেখো কার্যত সমাজের নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে সমাজের কি নাই? নির্দিষ্ট আকার নাই। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে সমাজের কি নাই বলতো? নির্দিষ্ট আকার নাই। তাহলে সমাজের নির্দিষ্ট আকার নাই, এটা একটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হতে পারে। পরিবার ক্ষুদ্র সমাজের উদাহরণ, অন্যদিকে রাষ্ট্র হচ্ছে বৃহৎ সমাজের উদাহরণ। তাহলে পরিবার হচ্ছে ক্ষুদ্র সমাজের উদাহরণ এবং রাষ্ট্র হচ্ছে বৃহৎ। নোট করো এই জায়গাটা, সমাজের নির্দিষ্ট আকার নাই। নোট করো, এই বিষয়টা নোট করো। সমাজের নির্দিষ্ট কোনো আকার নাই, পরিবার কি হতে পারে? ক্ষুদ্র হতে পারে এবং রাষ্ট্র হচ্ছে বৃহৎ হতে পারে। এই জিনিসটা নোট করো, দ্রুত নোট করো এটা। এরপর সংস্কৃতি কি, এটা আমরা একটু জানবো। আমরা সমাজ জেনে গেছি অলরেডি, ঠিক আছে? এবার আমরা সংস্কৃতি কি এটা একটু জানবো। সবাই ক্লিয়ার? আচ্ছা, 5 মিনিট ব্রেক, ঠিক আছে? 5 মিনিট ব্রেক দিলাম, ঠিক আছে? 5 মিনিট ব্রেক দিলাম। সবাই কি ক্লিয়ার? সমাজ
জান্নাত আক্তার বলছে জি ভাই ক্লিয়ার। সালমান নূর বলছে ভাই নোট করতে পারিনি, আবার একটু বলেন। দেখেন আগেরটা কি নোট করতে পারেননি, এখানে আলোচনা করেছিলাম, যদিও আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি। সমাজ কি, এই জিনিসটা দরকার। আপনার প্রশ্ন হবে সমাজ কাকে বলে, ঠিক আছে? আপনার পরীক্ষায় প্রশ্ন হবে সমাজ কাকে বলে, বা হোয়াট ইজ সোসাইটি ইংরেজিতে যদি প্রশ্ন করা হয়। এই সমাজ বলতে দুইটা উদ্দেশ্যকে বোঝাচ্ছে, বা দুইটা সত্যকে বোঝায়। দুটো সত্য হতে হলে সমাজ হয়। একটা হচ্ছে কিছু মানুষের একসঙ্গে বসবাস করতে হবে, এবং এই মানুষগুলো একটা উদ্দেশ্য থাকতে হবে, তবে সেটা কি সমাজ। এই দুটো উদ্দেশ্য। এই সমাজের পরিপ্রেক্ষিতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। কারণ মানুষ একটা সামাজিক জীব, মানুষ একে অপরের সাহায্য ছাড়া কখনোই চলতে পারে না। এরপর অধ্যাপক পাসকুয়াল গিজবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশ্যোলজি গ্রন্থে এই সমাজের সংজ্ঞা প্রদান করতে গিয়ে তিনি বলছেন সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কে একটা জটিল বেড়াজাল। এই বেড়াজালে একে অপরের সবাইকে সম্পর্কযুক্ত। এরপর বাংলাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানীকে নাজমুল করিম সমাজবিজ্ঞান সমীক্ষণ, তার বিখ্যাত একটা গ্রন্থ সমাজবিজ্ঞান সমীক্ষণ, এই গ্রন্থটা তৃতীয় গ্রন্থ তার লেখা তৃতীয় গ্রন্থ এটা। এই গ্রন্থে তিনি সমাজ সম্পর্কিত 3টা ধারণা দিয়েছেন। এরপরে বলা হচ্ছে সমাজ এর কোনো আকার নাই, এটা ক্ষুদ্র হতে পারে, বৃহৎ হতে পারে। তেমন পরিবার হচ্ছে ক্ষুদ্র এবং রাষ্ট্র হচ্ছে কি বৃহৎ। এতটুকু বলাইছি, বোঝা গেছে? সবার কি আজান কমপ্লিট? ধনঞ্জয় কুমার বলছে ভাই আগের পেজে যান। দার্শনিকগুলোর সংজ্ঞা দরকার নাই, জাস্ট আমি যে সংজ্ঞাটা দিলাম মানে অ্যারিস্টটলেরটা যেটা বললাম এটা মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষা দিয়ে হুবহু দিয়ে দিবে যে কে বলেছেন, মানে কোন বিজ্ঞানী বলেছেন বা কোন দার্শনিক বলেছেন যে যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসবে। নামাজের বিরতি তো চলতেছে ভাইয়া, ক্লাস করাইনি, আগেরটাই আলোচনা করছি, প্রশ্নগুলো কিভাবে এটা আলোচনা করছি। নামাজের বিরতি দিয়ে দিয়েছি, তোমরা নামাজ আমি আমার আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাড হয়ে যাবে এখানে। আমাদের কি সম্পূর্ণ অধ্যায় কি শেষ করে দেবেন? অবশ্যই আজকে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ হবে এবং সাথে এমসিকিউ হবে, বুঝছেন? আমি যেই ক্লাস করাই সেই ক্লাস কিছু বাকি রাখি না, আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা কতটুকু নিতে পারেন সেটাই হচ্ছে মেন বিষয়। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি একটা অধ্যায় ভালোভাবে সম্পূর্ণ করানোর, কারণ এই অধ্যায় থেকে যেন প্রশ্ন হলে তোমার যেন মনে হয় যে কনক ভাই এই জিনিসটা পড়াইছিল, আমি পড়ছিলাম, এই জিনিসটা যেন তোমার মনে হয়। বিরতি তো দিয়ে দিছি ভাই, আমি তো ক্লাস শুরু করিনি। নাজমুল করিমের সংজ্ঞার দরকার না এখানে।
নাজমুল করিমের সংখ্যাটার দরকার নাই, নাজমুল করিম যে সংখ্যাটা দিচ্ছে এই সংখ্যাটা ইম্পর্টেন্ট না, আসবেও না, ঠিক আছে। আপনারা যারা বসে আছেন এটা নোট করতে পারেন, সংস্কৃতি সমাজ আমরা পড়ে ফেলছি অলরেডি, সংস্কৃতিটা নোট করতে পারেন আপনারা এখান থেকে। এরপর আমরা সংস্কৃতি পড়াবো। এই দেখো ক্লাস শুরু করলাম, ঠিক আছে। তাহলে দেখো সংস্কৃতি, কালচার, হোয়াট ইজ কালচার, আমরা যা করি সেটা সংস্কৃতি। অধ্যাপক ম্যাকাইভার বলছে আমরা যা করি, ঠিক আছে, সেটা হচ্ছে কি সংস্কৃতি। তাহলে সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন। নোট করো এটা, যে সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কি কালচার। এই শব্দটি প্রথম ব্যবহার করছেন ফ্রান্সিস বেকন, ঠিক আছে। এরপর দেখো কালচার শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ, ঠিক আছে। কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসবে। মনে রাখবে সমাজ বিজ্ঞানের প্রায় যতগুলো শব্দ আসছে সবগুলো ল্যাটিন শব্দ থেকে আসছে। এটা অন্ধকারে ঢাল মারলে তোমার 1 মার্ক হয়ে যাবে, ঠিক আছে। যদি প্রশ্ন হয় এটা কোন শব্দ থেকে আসছে, তোমরা কমন পড়েনি, তোমরা লাগাই দিবে ল্যাটিন শব্দ। আশা করি তোমাদের 99% ল্যাটিন শব্দ থেকে আসা, 1 মার্ক হয়ে যাবে তোমাদের, আশা করি। যদি প্রশ্ন হয় এটা কোন শব্দ থেকে আসছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো? ল্যাটিন শব্দ থেকে আসছে। তা ল্যাটিন শব্দ কলিয়ার থেকে আসছে, দেখো, যার অর্থ কর্ষণ বা চাষ করা, যার অর্থ কি কর্ষণ বা চাষ করা। তাহলে ল্যাটিন শব্দ থেকে আসছে যার অর্থ কি কর্ষণ বা চাষ করা। সুতরাং সংস্কৃতি হলো কর্ষণ বা চাষের কিংবা চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয়। তাহলে সংস্কৃতি হচ্ছে কর্ষণ বা চাষের বা চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয়। তাহলে বাট সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে ব্যাপক অর্থে, তাই হচ্ছে সংস্কৃতি। তাহলে সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশটা সৃষ্টি করছে, ঠিক আছে, সামাজিক পরিবেশ সৃষ্টি করছে, সেটা হচ্ছে কি বলতো? সংস্কৃতি। এবার হচ্ছে তাই বলা যায় ম্যান ইজ এ কালচার বিল্ডিং অ্যানিমাল, অর্থাৎ মানুষ সংস্কৃতি সৃষ্টিকারী প্রাণী। তার মানে ম্যান ইজ দ্য কালচার অফ বিল্ডিং, তার মানে কি ম্যান ইজ এ কালচারাল বিল্ডিং অ্যানিমাল, মানে মানুষকে সংস্কৃতি সৃষ্টিকারী প্রাণী বলা হচ্ছে। মনে থাকবে, মানুষকে কি বলা হচ্ছে? সংস্কৃতি সৃষ্টিকারী প্রাণী বলা হচ্ছে। আর মানুষ হচ্ছে সংস্কৃতি সৃষ্টি করতে পারে। সামাজিক নৃবিজ্ঞানীরা যে কোনো প্রকার উদ্ভাবনকে সংস্কৃতি বলে গণ্য করেছেন। তাহলে সামাজিক নৃবিজ্ঞানী কারা? যারা মানুষের উৎপত্তি সংক্রান্ত, উৎপত্তি এবং বিকাশ সংক্রান্ত কাজ করে তাকে বলা হয় নৃবিজ্ঞানী। উৎপত্তি এবং বিকাশ, যারা মানুষের উৎপত্তি এবং বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে তারা হচ্ছে কি নৃবিজ্ঞানী। মনে থাকবে, যারা মানুষের উৎপত্তি এবং বিকাশ সংক্রান্ত নিয়ে কাজ করে তারা কি নৃবিজ্ঞানী। তাহলে দেখো মানুষের সার্বিক জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি। মানুষের সার্বিক জীবন প্রণালীটা কি বলতো? সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী, এই জিনিসটা নোট করো। সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী, এই জিনিসটা একটু নোট করো। সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। আবার আমরা এটা বলতে পারি ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্গত, অর্থাৎ সংস্কৃতি হলো ব্যক্তির গোটা জীবনধারা। তাহলে ব্যক্তির সার্বিক জীবন প্রণালীটা হচ্ছে কি বলতো? সংস্কৃতি। মনে থাকবে, আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো নোট করো, এগুলোই তোমার বোর্ড করছেন ভাইয়া। ব্যক্তির সার্বিক জীবন প্রণালীটা হচ্ছে কি সংস্কৃতি। এই যে এখান থেকে এই অধ্যাপক ম্যাকাইভারের মানে সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অধ্যাপক ম্যাকাইভারের যে সংজ্ঞাটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। অধ্যাপক ম্যাকাইভার কি বলছে? যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, এবং আমাদের যা ব্যবহার করি তাই হচ্ছে সভ্যতা। তাহলে সংস্কৃতি এবং সভ্যতাটা কি? সংস্কৃতি এবং সভ্যতা এই দুটা কি ভাই? আমরা যা কিছু করি সেটা সংস্কৃতি। কথাটা কে বলছে? অধ্যাপক ম্যাকাইভার। আর আমরা আমাদের যা আছে, যা ব্যবহার করি আমরা, তাই হচ্ছে কি সভ্যতা। মনে থাকবে, তাহলে আমরা যা কিছু করি সেটা হচ্ছে কি সংস্কৃতি, আর আমাদের যা আছে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি সভ্যতা। এটা যেন আর ভুল না হয়, এটা যেন আর ভুল না হয়। আবারও বলেছি, আমাদের যা আছে সেটা হচ্ছে কি সংস্কৃতি, এবং আমাদের যা আছে, যা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি সভ্যতা। এরপর দেখো সংস্কৃতির পূর্ণাঙ্গ একটি সংজ্ঞা দিয়েছেন ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর। তাহলে পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা দিয়েছেন কে? ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর, তার প্রিমিটিভ কালচার গ্রন্থে। নোট করো, তাহলে টেইলরের একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্রিমিটিভ কালচার। নোট করো, টেইলর, এই জিনিসটা নোট করো যে প্রিমিটিভ কালচার গ্রন্থটার লেখক কে? ইবি টেইলর।
প্রিমিটিভ কালচার গ্রন্থটা হচ্ছে কি, গ্রন্থটার লেখক হচ্ছে ইবি টেইলর। তারা এই সংজ্ঞায় বলেছেন সমাজের সদস্য হিসাবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, ব্যবহার, শিল্পকলা, নীতি ইত্যাদি সমন্বয় হচ্ছে কি সংস্কৃতি। আমেরিকান সমাজবিজ্ঞানী মার্শাল জোন্স তার বেসিক প্রিন্সিপাল অফ সোশ্যালজি গ্রন্থে, তাহলে ফান্ডামেন্টাল অফ সোশ্যালজি বললাম অধ্যাপক গিজবার্টের, এবং সমাজবিজ্ঞানী মার্শাল জোন্স এর একটা গ্রন্থ আছে বেসিক প্রিন্সিপালস অফ সোশিওলজি। এই গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে তিনি বলছেন মানব সৃষ্ট সবকিছুই সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তাহলে তিনি বলছেন মানব সৃষ্ট সবকিছু হচ্ছে সংস্কৃতি। তাহলে মানব সৃষ্ট কি, মানুষ যা সৃষ্টি করে সেটাই মানব সৃষ্ট। তাহলে মানব সৃষ্ট যা কিছু আছে সেগুলো সমষ্টিকে কি বলা যায়, সংস্কৃতি বলা যায়। মনে থাকবে এখান থেকে প্রশ্ন আসার মতো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সংস্কৃতি কোন শব্দ থেকে আসছে, এমসিকিউ বারবার কিন্তু এই থেকে এমসিকিউ হয়। এখানটা দেখো একটু কি বলছে, সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে অধ্যাপক একে নাজমুল করিম সংস্কৃতিকে নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 3 ভাগে ভাগ করছেন। কিসের দৃষ্টিকোণ থেকে, নৃবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে 3 ভাগে ভাগ করছেন। আচ্ছা, তার কি, প্রাকৃতিক পরিবেশের উপর মানব কর্তৃত্ব, সামাজিক সংগঠন এবং মনোজগৎ ব্যক্তির সৃষ্টি। তাহলে এইগুলো তিনি নৃবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে ভাগ করছে। পাঠ কত এটার দরকার নাই, আমি যা পড়াচ্ছি এটা তুলে নাও রে ভাই, আমি যা পড়াচ্ছি এটাই করছি, আমি বারবার বলেছি আমি যা পড়াবো তাই করছেন। তাহলে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন হবে যে সংস্কৃতির বৈশিষ্ট্য, সংস্কৃতি শিখতে হয়, তার মানে সংস্কৃতি কি হয়, শিখতে হয়। তার মানে এটা হচ্ছে কি সহজাত না অর্জিত, সহজাত না, এটা হচ্ছে কি অর্জিত। তার মানে সংস্কৃতিকে অর্জন করতে হয়, শিখতে হয়। সংস্কৃতি কাঠামো ভিত্তিক, সংস্কৃতি পরিবর্তনশীল। তার মানে কি বিভিন্ন সমাজের সংস্কৃতির পরিবর্তন আছে। আমরা যা করি তাই সংস্কৃতি বললাম না, তোমার বিয়ের রীতি, তোমার বিয়ের নিয়ম রীতি একই বিভিন্ন সমাজে বিভিন্ন রকম না, এর জন্য বলছে কি সংস্কৃতিটা হচ্ছে কি পরিবর্তনশীল। এর বলছে সংস্কৃতির বিভিন্ন অংশ বিভাজনযোগ্য। তা সংস্কৃতির বিভিন্ন অংশ থাকে যেগুলো বিভাজনযোগ্য, মানে কি ভাগ। সংস্কৃতি একটি যন্ত্র বিশেষ, সংস্কৃতি একটা যন্ত্রের মতো কাজ করে। সংস্কৃতি গতিশীল এবং সর্বত্র বিরাজমান। সংস্কৃতি গতিশীল, ডাইনামিক, ঠিক আছে। সংস্কৃতি হচ্ছে কেমন, গতিশীল এবং সর্বত্র বিরাজ করে। এটা সংস্কৃতি, প্রত্যেকটি সমাজের কি আছে, নির্দিষ্ট সংস্কৃতি আছে। সবাই কি বুঝতে পারছো সংস্কৃতি তাহলে কি, সংস্কৃতি হচ্ছে শিখতে হয়, এটা জ্ঞান অর্জন করতে হয়। সংস্কৃতি কাঠামো ভিত্তিক, সংস্কৃতি পরিবর্তনশীল, সংস্কৃতি যন্ত্র বিশেষ এবং সংস্কৃতি কি গতিশীল এবং বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হয়। এরপর কি বলছে দেখো, মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন্স, এই যে মার্কিন সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন্সের মতে সংস্কৃতি একই সঙ্গে মানব মস্তিষ্কের ফল এবং নির্ধারক। তার ব্যাখ্যা অনুযায়ী সংস্কৃতির 3টি বৈশিষ্ট্য আছে। তাহলে ট্যালকট পার্সন সংস্কৃতির 3টা বৈশিষ্ট্যের কথা বলছে। কয়টা বৈশিষ্ট্যের কথা বলছে, 3টা বৈশিষ্ট্যের কথা বলছে। তাহলে দেখো সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব। সংস্কৃতি হচ্ছে কি অংশীদারিত্ব। অংশীদারিত্ব মানে কি, তোমার ওখানে ভাগ থাকবে। কেমন ভাগ থাকবে, তোমার পূর্বপুরুষরা যা করে গেছে তুমিও তাই করছো, এটাই সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কোনো একক বিষয় নয়, এটি মূলত কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের অভিন্ন সম্পদ, যা নানা প্রক্রিয়ার মাধ্যমে এক সমাজ থেকে অন্য সমাজে ব্যাপ্তি হয়। এই যে সংস্কৃতি গড়ে ওঠে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিংবা বৌদ্ধ সমাজের সংস্কৃতি। তুমি দেখো একটা অংশীদারিত্ব মানে কি, যেমন পিতার পরে তুমি পিতার ছেলে সম্পত্তির অংশীদারিত্ব হয় না, অংশীদারিত্ব লাভ করে না। তেমনি সংস্কৃতিটাও তোমার দাদাদের প্রজন্ম থেকে তোমার প্রজন্মে আসবে, তোমার প্রজন্ম থেকে তোমার ছেলের প্রজন্মে যাবে, তোমার ছেলে থেকে তোমার নাতির প্রজন্মে যাবে। মনে থাকবে এইভাবে সংস্কৃতিটা কি একক সমাজে এককভাবে বিদ্যমান হয়। তাহলে দেখো সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ। আমি আবারও বললাম সংস্কৃতি হচ্ছে অংশীদারিত্ব। অংশীদারিত্ব মানে কি, ওই যে তোমার অতীত থেকে তুমি নিয়ে এসছো সংস্কৃতিটাকে, এটা হচ্ছে কি সংস্কৃতির অংশীদারিত্ব। এবার সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ। সংস্কৃতি কোনো তোমাকে জন্মের পরে যে তোমার সংস্কৃতি আছে এমন না, কিন্তু তোমার জন্মের পর এই সংস্কৃতিগুলো তুমি শিখছো অ্যাডাপ্টেশন করার মাধ্যমে, মানে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে তুমি এগুলো মেনে নিছো। এগুলো হচ্ছে অভ্যাসের ফল। তুমি যদি সংস্কৃতি পালন করলেও কোনো ক্ষতি নাই, না পালন করলেও কোনো ক্ষতি নাই, কিন্তু তোমাকে পালন করাটা উচিত। এরপর বলছে সংস্কৃতি হচ্ছে বহমান। সংস্কৃতি কি বলছে বলো তো, বহমান। তাহলে সংস্কৃতি বহমান, কেমন বহমান দেখো, এক এক সমাজে সংস্কৃতি এক এক রকম না, তার মানে সংস্কৃতি ভিন্নতা আছে। সংস্কৃতি কি আছে, ভিন্নতা আছে। আবার বলেছি তুমি যে সংস্কৃতি পালন করছো তোমার ছেলেও সেই সংস্কৃতি পালন করবে, তোমার নাতিরাও ঠিক সেমভাবে সংস্কৃতিগুলো পালন করবে। এই জন্য বলছে সংস্কৃতি হচ্ছে বহমান। বহমান মানে কি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাওয়া।
এরপর সমাজবিজ্ঞানের ট্যালকট পার্সনসের মতে সংস্কৃতির বহমানতা দুই ভাবে হতে পারে। তাহলে বহমানতা কি বলছে, বহমানতা দুই ভাবে হতে পারে, বহমানতা, ঠিক আছে। একটা হচ্ছে জৈবিক আর একটা হচ্ছে সামাজিক। তাহলে জৈবিকটা কি ভাইয়া? জৈবিক মানে মনে করবে রক্তগত সম্পর্ক। জৈবিক মানে কি মনে করবে? রক্তগত সম্পর্ক আছে, ঠিক আছে, রক্তগত সম্পর্ক থাকবে, জিনগত বা রক্তগত। জৈবিক মানে জিনগত বা রক্তগত সম্পর্ক থাকবে। যেমন তোমার বাবার সাথে তোমার যে সম্পর্ক, এটাকে জৈবিক সম্পর্ক বলা যায়, কারণ জিনগত বা রক্তগত সম্পর্ক আছে। তোমার চাচার সাথে তোমার জিনগত বা রক্তগত সম্পর্ক আছে। এবার সে সামাজিক। সামাজিক বহমানতা কেমন? তুমি সমাজে সবাই তো তোমার জৈবিক সম্পর্কের সাথে বিদ্যমান না, কিন্তু তাদের সাথে তোমার কি সামাজিক সম্পর্কটা বিদ্যমান। এইভাবে সংস্কৃতিটা এক সমাজ থেকে আরেক সমাজে বহমান হয়। তাহলে একটা হচ্ছে জৈবিক সংস্কৃতি বহমান, আর একটা হচ্ছে সামাজিক। তুমি যে সমাজে বাস করছো সেই সমাজে একটা সংস্কৃতি থাকবে, এবং তুমি বংশগতভাবে তুমি একটা সংস্কৃতি মানে বিলংস করো, সেই সংস্কৃতি একটা আলাদা। একটা হচ্ছে জৈবিক, একটা হচ্ছে কি সামাজিক। সংস্কৃতির বেশ কিছু উপাদান রয়েছে। এইসব উপাদানের মধ্যে ঘরবাড়ি, আসবাবপত্র, যানবাহন, ভাষা, ধর্ম, নীতি, আদর্শ, প্রথা, মূল্যবোধ, নৈতিকতা, এগুলো হচ্ছে সংস্কৃতির উপাদান। এগুলো হচ্ছে কি বলতো? সংস্কৃতির উপাদান। তবে যেই টপিক থেকে প্রশ্ন হবে সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু দেখো, এই 5 মিনিট পর পর খালি ব্রেক চাইলে কেমন হবে রে ভাই? 5 মিনিট পর পর যদি ব্রেক চাই, এটা কি গান শুনছিস তোরা? যে একটা গান শুনছিস, ভাল লাগে না, মানে বন্ধ করার পর 2 মিনিট বন্ধ করার পর আবার তোরা ওই 2 মিনিট, রেডিওতে আগে কি করতো, রেডিওতে গান হওয়ার পর 2 মিনিট অ্যাড দিত, অ্যাড দেওয়ার পর হচ্ছে 5 মিনিট আবার গান হইতো। আমি কি অ্যাড নিয়ে আসবো তোদের সামনে? দুই মিনিট পর পর যদি বলি যে ভাই ব্রেক দেন, ব্রেক দেন, তাহলে তো ওটা টেপ রেকর্ডার হয়ে গেল। রেডিও, আমাকে রেডিও পাইছিস তোরা, তা আমি একটা রেডিও, আমি খালি বাজবো, আবার যখন বলবি বন্ধ কর তাহলে আমি বন্ধ হয়ে যাবো অটোমেটিক। আমি কি রেডিও? তাহলে কি বলছে এই প্রসঙ্গে? মার্কিন সমাজবিজ্ঞানী শেপার মানুষকে সমাজে বসবাস করার উপযোগী করে গড়ে তুলতে সংস্কৃতির 4টি প্রধান উপাদান কাজ করে। অর্থাৎ শেপার বলছে যে মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য তুমি প্রথমে তো সমাজে বসবাসের উপযোগী না, কারণ তুমি যাবে, যাওয়ার পর তুমি কি করবে? তুমি যে রাস্তায় একটা কি পরে আছে, রাস্তায় একটা বোতল পরে আছে, তুমি রাস্তাতে হাঁটছো আর এইভাবে একটা লাত্তি মারে শর্ট দিয়ে দিলে, ঠিক আছে, এটা তো তোমার সংস্কৃতি না। তুমি যাচ্ছ, একজন মানুষ আছে, একজন বৃদ্ধ মহিলা যদি থাকে, তুমি তাকে দেখে কি করে হাসিচ্ছ, একজন পড়ে গেছে তুমি তাকে দেখে হাসিচ্ছ, এটা কিন্তু সংস্কৃতি উদাহরণ না। তাহলে বলছে মানুষকে সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য সংস্কৃতির 4টা প্রধান উপাদানের কথা বলছে। কে বলছে? সমাজবিজ্ঞানী 8টি শেপার বলছেন। তাহলে দেখো কি বলছে, একটা হচ্ছে ভাষা। তাহলে ভাষা, তোমার সংস্কৃতির বহন কিন্তু ভাষা। দেখো নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, তারপরে যে আমার নিজস্ব এলাকা বাগমারা, রাজশাহী, ঠিক আছে, এই রাজশাহীর ভাষা কিন্তু আলাদা। আবার কিরে মামুর বেটা, রাজশাহীর ভাষার মধ্যে একটা মানে আর্ট আছে, ঠিক আছে, মামুর বেটা, এরা সবসময় খালি মামুর ডাকে, তো মামুর বেটা, মামুর বেটা করতিবে এইরকম ডাক, ঠিক আছে। আবার নোয়াখালী কি বলে? হানি দেন। তো তুমি এখন যদি বলো নোয়াখালী যেমন বলে হানি দেন, পানিকে কি বলে? হানি বলে। এখন তুমি যদি যাই বলো যে ভাই আমাকে হানি দেন, রাজশাহীতে আসে, তাহলে তোমাকে হানি মানে কি দিবে বলো তো? মধু দিয়ে দিবে। এটা কি হয়? তার মানে প্রত্যেকটা নিজস্ব একটা সংস্কৃতি আছে, প্রত্যেকটা কি আছে? নিজস্ব একটা সংস্কৃতি আছে। এরপর বলছে আদর্শ, মানে নর্মস। তোমার সমাজের একটা আদর্শ আছে, তোমার ব্যক্তিগত একটা আদর্শ আছে না? এই আদর্শ কিন্তু একটা সংস্কৃতির ধারক। কিছু আদর্শ আছে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবে যে অনেক কিপটা, যেমন যতই ধরো টিট চা দিবে না, অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকবে একটা। আবার দেখো সবাই লাল চা খাচ্ছে, একটা বন্ধু আছে কি দুধ চা ছাড়া খাবে না। মানে কি এক জমিদার আসছে, বুঝছো, যে সবাই লাল চা খাচ্ছে, ধরো একটা গ্রুপে 7 জন আছে, 6 জন লাল চা খাচ্ছে, ওর নাকি দুধ চা লাগবে। আবার এমন একটা বন্ধু থাকবে কিপটা, জীবনে কিছু বলা। আবার পড়ালেখায় এরকম একটা বন্ধু থাকবে যে বন্ধু কিছু নোট করছিস, পড়ছিস, ও বলবে আল্লাহর রাস্তায়, বলবে বন্ধু 1 মিনিটও পড়তে বসেনি, কিন্তু তোমাকে বলছে যে ভুল বলেছে, ও কিন্তু ঠিকই পড়ছে, আর তোমাকে বলেছে যে কি আমি 1 মুহূর্ত পড়তে বসিনি, 1 সেকেন্ডও পড়িনি। বুঝা গেছে? তো এরকম কিছু বন্ধু বান্ধব থাকে। আচ্ছা, এরপর প্রথা। প্রথা মানে কি? কাস্টম।
ঠিক আছে? প্রথা, প্রথাটা কি? এই যে তোমার সমাজে একটা রীতি নাই, রীতিটা হচ্ছে প্রথা। ঠিক আছে? যেমন তোমার সমাজে একটা অনুষ্ঠান আছে, ধরো সাপোজ বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান করলে সবাইকে কি করতে হবে, খাবার দিতে হবে বা ইয়ে করতে হবে, এটা হচ্ছে প্রথা। বোঝা গেছে? এরপর আসে মূল্যবোধ। মূল্যবোধ কি? কতগুলো মনোভাবের সমন্বয়ে যদি অপেক্ষাকৃত যে স্থায়ী একটা বিশ্বাস, সেটা হচ্ছে কি, মূল্যবোধ। মনে থাকবে, স্থায়ী যে বিশ্বাস সেটা হচ্ছে কি, মূল্যবোধ। এরপর আসি সংস্কৃতিকে ব্যাখ্যা করার জন্য উপাদানের ভিত্তিতে দুভাগে ভাগ করা যেতে পারে। তাহলে সংস্কৃতিকে ব্যাখ্যা করার জন্য উপাদানের ভিত্তিতে, একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট জিনিসটা নোট করে, জায়গাটা উপাদানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে উপাদানের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। আচ্ছা, এই যে এরপর বলছে দেখো নিচে গ্রাম এবং শহরের প্রেক্ষিতে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে দেখো অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ গ্রামীণ সমাজ এবং শহরের সমাজের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন? ভাইয়া প্রথাটা আরেকটু ক্লিয়ার করে বলেন প্লিজ। প্রথা অর্থাৎ, প্রথা মানে তোমার সমাজে কিছু নিয়ম নীতি আছে, তাই না? প্রথা মানে তোমার সমাজে কিছু নিয়ম নীতি নাই, এই নিয়ম নীতি যেটা তুমি মেনে চলো না, যে নিয়ম নীতি মেনে চলতে হয় না, সেটা হচ্ছে প্রথা। যেটা তুমি মেনে চলো সেটাই প্রথা। ঠিক আছে? মুশকুল বলছে আসসালাম ভাইয়া। এরপর দেখো অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের গ্রামের প্রধান অর্থ ব্যবস্থা হচ্ছে কৃষিভিত্তিক। আমাদের প্রায় 80 থেকে 90% মানুষ কৃষির উপর নির্ভরশীল, মানে কৃষির সাথে জড়িত অতপ্রোতভাবে। ঠিক আছে? 80 থেকে 90%। তাহলে গ্রামের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে কৃষি। বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতার হার খুবই কম। তাহলে দেখো গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা নাই, সামাজিক উন্নয়ন নাই, কিন্তু শহরের সমাজে এটা আবার কি বেশি। এজন্য বলছে গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতার হার খুবই কম। অন্যদিকে নগর জীবনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, মানে যারা শহরে থাকে নগরে, তাদের বেশিরভাগই কি, মানে ব্যবসায়িক হয়। এরা বেশিরভাগই কি হয়, ব্যবসায়িক অথবা চাকরিজীবী, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। ব্যবসা বাণিজ্য অধিকাংশ মানুষের পেশা, কিন্তু গ্রামের মানুষের পেশা হচ্ছে কি, কৃষি। এরপর হচ্ছে পোশাক পরিচ্ছদে কেমন ভিন্নতা আসে? পোশাক পরিচ্ছদে ভিন্নতা থাকে না। এই শহরে মানুষ লুঙ্গি পরে না, পরে কি, শার্ট প্যান্ট, পরে কি, শার্ট প্যান্ট। আর গ্রামের মানুষ দেখবে লুঙ্গি গেঞ্জি এগুলো পরে থাকে। ঠিক আছে? এই যে অধিকাংশ মানুষের লুঙ্গি প্যান্ট পাজামা ফুচকা পরিধান করে। আবার ঘরবাড়ির ধরন যেমন গ্রামে দেখবে ঘরবাড়ির অনেক এখনো মাটির ঘর আছে, টিনের ঘর আছে, কিন্তু শহরে এগুলো খুবই কম। তবে শহরাঞ্চলে কিন্তু বস্তি আছে, এই বস্তিতে কিন্তু মানে মানব জীবন প্রায় বিপর্যয়ের পথে। এরপর খাদ্যাভ্যাস কি বলছে দেখো, খাদ্যাভ্যাস। এরপর দেখো খাদ্যাভ্যাস। তাহলে খাদ্যাভ্যাসটা দেখো, এই খাদ্যাভ্যাস গ্রামের মানুষ বেশিরভাগ ভাত মাছ খাইতেই পছন্দ করে, ডাল ভাত। আর শহরের মানুষ কি, মাংস ছাড়া খাবে না। আবার শহরের কিছু আলাদা ঘরের দুলাল থাকে, চিকেন চাউমিন খাবে। ভাইয়া চিকেন চাউমিন হবে, চিকেন চাউমিন খাবে। ঠিক আছে? এরপর বলছে ভাইয়া আমাকে পরোটা দেন, এরকম। তো ভাত মাছ, তাহলে মাছে ভাতে বাঙালি, কিন্তু শহরের মানুষ কি করবে, মাংস বেশি খাবে। আবার বলছে ধর্মীয় বিশ্বাস। বাংলাদেশের জনসংখ্যা শতকরা প্রায় 91% ইসলাম ধর্মাবলম্বী। তাহলে শতকরা কত, প্রায় 91% ইসলাম ধর্মাবলম্বী, বাকি 9% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ। মুসলমানেরা মসজিদে, হিন্দুরা মন্দিরে, খ্রিস্টানরা চার্চে এবং বৌদ্ধরা প্যাগোডাতে যাবে, যায় নিজ নিজ ধর্মে কি করবে, প্রার্থনা করবে। তো এটাই হচ্ছে তাদের একটা ধর্মীয় বিশ্বাস। এরপর বলছে দেখো বাংলাদেশের বেশিরভাগ মানুষ অদৃষ্টবাদী। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কেমন, অদৃষ্টবাদী। ঠিক আছে? এরপর বলছে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষরা ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে বেশি সহনশীল। তাহলে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বেশি সহনশীল। ধর্মীয় অবস্থানের কারণে শহরে ঝগড়া বিবাদ হয় না বললে চলে, কিন্তু গ্রামাঞ্চলে এই ধরনের ঝগড়া বিবাদ এখন হয়। এই যে হিন্দু মুসলিম মারামারি করে, এটা কিন্তু শহরে খুবই কম, গ্রামের দিকে এটা হয়। কেন হয়? কারণ গ্রামের প্রথাটা এরকম হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে শহরে এই জিনিসটা খুবই কম, কিন্তু গ্রামের দিকে একটু বেশি। গ্রামের দিকে মানুষ কি করে, একজন মানে কি বলবো, ধরো কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, সেটা নিয়ে গোটা সমাজ হয়ে গেছে। কেউ ভাত খাচ্ছে না, একদিন কি করছে, তার ডিভোর্স হয়ে গেছে, গোটা সমাজ হয়ে গেছে। কিন্তু শহরে কিন্তু এইগুলো সিস্টেম নাই, কারণ গ্রামের মানুষটা কি করে, মানুষের সবসময় হিংসা নিয়ে থাকে গ্রামের মানুষগুলো, জানো এটা? তবে গ্রামের মানুষ কিন্তু অনেক সহজ সরল হয়। অদৃষ্টবাদে মানে কি, একটা ধর্মের প্রতি এরা কি করে, মানে স্থায়িত্ব পোষণ করে, অদৃষ্টবাদী। ঠিক আছে?
গ্রামের মানুষগুলো একে অপরকে ব্যাপক হিংসা করে। এরপর ভাষা এবং উৎসব। তাহলে আমাদের ভাষা এবং উৎসব এক না হলে আমাদের সংস্কৃতি কিভাবে এক হবে? আমরা কি বাঙালি, তাই না? তাহলে ভাষা উৎসব, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষা কিন্তু একদিনে আসেনি, বাংলা ভাষাটা একদিনে আসেনি, ঠিক আছে? আগে উর্দু ছিল, হিন্দি ছিল, তারপরে এই বিভিন্ন স্তরে স্তরে কি আসছে, বাংলা ভাষা আসছে। 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে দেশে ছাত্র তরুণরা প্রাণ বিসর্জন দিছে। দেওয়ার পর এখন নাকি সবাই ইন্টার পাস করে IELTS শেখা লাগবে, ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিখে কোথায় যাবে, বিদেশ যাবে। ভাইয়া আমি তো বাংলায় কথা বলি না, আমি অলওয়েজ ইংলিশ বলি ভাইয়া, হোয়াট ডু। ঠিক আছে, তো অনেক আছে না এরকম। তো বাঙালি যদি হও তোমাকে বাংলা ভাষাটা শিখতে হবে, ঠিক আছে? তুমি যদি বাঙালি হও তাহলে তোমাকে কি করতে হবে, বাংলা ভাষাটা শিখতে হবে। তাদের রক্তের বিনিময়ে 1956 সালে বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে। তাহলে 1956 সালে, যারা এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করছে কত সালে? 1956 সালে। বাংলাকে রাষ্ট্রভাষা বা সংস্কৃতি কখন স্বীকৃতি দিয়েছে? 1999 সালে। কত সালে? 1999 সালে স্বীকৃতি দিয়েছে। কে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো, ঠিক আছে? বোঝা গেছে? ইউনেস্কো বলছে, শারমিন বলছে আমার পুরাতন বইয়ে 88 ভাগ। ভাইয়া তুমি লিখে দিছো আমার পুরাতন বইয়ে 88 ভাগ। তুমি 2 বছর 3 বছর আগে যে ড্রেস পরতে, সেই ড্রেসটা কি এখন পরো? এই একইভাবে পরো না। তার মানে তোমার যদি ড্রেসের প্রতি পরিবর্তন হয়, তাহলে বাংলাদেশের সংখ্যাটা কি পরিবর্তন হবে না? ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, 10টা মুসলিম আছে, আর সাপোজ ধরো 2 জন হিন্দু আছে। তাহলে 2 জন হিন্দু যদি বাচ্চা কাচ্চা নেয় তাহলে কয়টা হবে? 4টা হবে। আর 10 জন মুসলিম যদি বাচ্চা কাচ্চা নেয় তাহলে 2টা করে নিলে কয়টা হয়? 20টা হবে। তাহলে দেখো এই যে সংখ্যাটা পরিবর্তন হচ্ছে কিনা, দেখো তো ভাইয়া, পরিবর্তন হচ্ছে। এই যে শতকরা হার, বাংলাদেশের জন্মবৃদ্ধির হার, এটা তো বাড়তেছে, তাই না? 88 ছিল, 90 হয়েছে, 91 হয়েছে, সামনে আরো বাড়বে। কারণ কি? এই যে জন্মবৃদ্ধি হার, কারণ বাঙালি জন্মবৃদ্ধি হারটা ভালো বোঝে। কারণ কি? ওই যে বাল্য বিবাহ যত থাকবে, জন্মবৃদ্ধি হারটা তত ভালো হবে। কারণ বাংলাদেশ দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ। বাংলাদেশে দরিদ্রতা আছে, কন্যার পিতা সৎ পাত্রে কন্যা দান করতে পারছে না। আমার মতো একটা সৎ পাত্র থাকতেও কন্যার পিতা চিন্তিত যে কোথায় কন্যা দান করব। বোঝা গেছে? এই জন্য সমস্যা। তো দেখো শিক্ষা ব্যবস্থা, তাহলে এডুকেশন সিস্টেমে আসি, চিকিৎসা ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং কৃষি কাঠামো। একটু খেয়াল করো, শিক্ষা ব্যবস্থা, গ্রামের শিক্ষা ব্যবস্থা আর শহরের শিক্ষা ব্যবস্থা কিন্তু এক নয়। গ্রামের শিক্ষা ব্যবস্থা এবং শহরের শিক্ষা ব্যবস্থা কিন্তু এক নয়। আবার হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, তো গ্রামে মানুষ থাকে কিন্তু অসুস্থ হলে তাকে কোথায় আসতে হয়? শহরে আসতে হয়। গ্রামে সেরকম চিকিৎসা পাওয়া যায় না, কারণ গ্রামে সেরকম কোনো নাই, মানে চিকিৎসা, মানে হাসপাতাল নাই, তারপরে ডাক্তার নাই। হাতুড়ে ডাক্তার আছে। কি ডাক্তার আছে? হাতুড়ে ডাক্তার। ছোটবেলায় মনে করতাম হাতুড়ে ডাক্তার মানে হাতুড় লিয়ে থাকে অল টাইম, ওই যে খোয়াটা ভাঙে না ইট দিয়ে, বলছে হাতুড় লিয়ে থাকে। আমার মনে হতো এরকম যে হাতুড়ে ডাক্তার মানে হাতুড় নিয়ে থাকবে। হাতুড়ে ডাক্তার সেটা না। হাতুড়ে ডাক্তার হচ্ছে যে কোনো সার্টিফিকেট নাই, শুধু ওষুধ মেডিসিন বিক্রি করার তার লাইসেন্স আছে, কিন্তু সে সাথে কি করে? গ্রামের বেশিরভাগ ডাক্তার মেডিসিন বিক্রি করার লাইসেন্স আছে, কিন্তু সাথে ডাক্তারই করে নেয় অটোমেটিক, কারণ গ্রামের মানুষ সহজ সরল তো। আচ্ছা, এরপর হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। তাহলে গ্রামের রাজনৈতিক সংস্কৃতি আর শহরের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু আলাদা। আবার এবার হচ্ছে কৃষি কাঠামো। তো কৃষি উৎপাদন কেন্দ্রিক সামাজিক সম্পর্কে বিন্যাসে হচ্ছে কৃষি কাঠামো। গ্রামে বসবাস অধিকাংশ মানুষ যেহেতু কৃষিজীবী, আমরা বলে দিছি প্রায় 80% মানুষ, মানে বাংলাদেশের গ্রামীণ অর্থ ব্যবস্থায় হচ্ছে কৃষি। বাংলাদেশের গ্রামীণ অর্থ ব্যবস্থা হচ্ছে কি? কৃষি। এবার আসে শ্রেণী কাঠামো। তাহলে শ্রেণী কাঠামো কি? শ্রেণী কাঠামো মানে কি? বিভাজন। শ্রেণী কাঠামো মানে কি বলতো? বিভাজন। তা দেখো এই শ্রেণী কাঠামো মানে কি? বিভাজন। গ্রাম এবং শহর সর্বত্র ক্ষমতা অসমভাবে বণ্টিত। কিভাবে বণ্টিত? অসমভাবে মানে কি? অসমানভাবে। তাহলে গ্রাম কি বলছে? শ্রেণী কাঠামো মানে ওই যে একটা স্তর থাকে না, ইনি হচ্ছে বড় লোক, ধরো আর হচ্ছে বড় লোক, কে হচ্ছে শিক্ষক, মানে কেতে আমার নাম, ঠিক আছে? কে হচ্ছে শিক্ষক। আর পিতে যাদের নাম তারা হচ্ছে পরাশর। পিতে কে বলতো? পরাশর। তারপরে যার নামের পক্ষর হচ্ছে টি দ্বারা আছে, ঠিক আছে?
টি, এদের তালাক হয়ে যাবে, এদের কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ধরো এরকম একটা শ্রেণী থাকবে, সমাজে একটা শ্রেণী থাকে, একজন রিক্সা চালাবে, একজন হচ্ছে ডাক্তার, একজন শিক্ষক, এরকম। তা আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম শ্রেণী থাকবে, এই শ্রেণীগুলো সমাজে কি বিদ্যমান, আর এটা গ্রাম এবং শহরে সর্বত্র সব জায়গাতে অসমভাবে বন্টন, অসমভাবে, ঠিক আছে, অসমানভাবে। আফসা আক্তার বলছে ভাইয়া আমি সায়েন্স, তবু ক্লাসটা সামনে আসে গেছে। ক্লাসটা যখন সামনে আসে গেছে একটা ঠোকা দেন, একটা ঠোকা দিয়ে, ঠুক করে একটা ঠোকা দিয়ে, দেখেন লাইকের মতো আপনার এই আঙ্গুলের মতো চিহ্ন আছে, ঠুক করে একটা ঠোকা দিয়ে দেন, ঠিক আছে, এরকম। এরপর দেখেন কি বলছে, অন্যদিকে নগর জীবনে নারীরা পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে, অফিস আদালত সব জায়গাতে কি করছে। গ্রামে কিন্তু নারীর অবস্থান খুবই সীমাবদ্ধ, কারণ গ্রামে নারীর অবস্থান নাই বললে চলে, কিন্তু শহরের দিকে নারীরা তাও কি করছে, অফিস আদালতে কাজকাম করছে। বর্তমানে নারীরাও কিন্তু ফ্রিল্যান্সিং করছে, কেমন ফ্রিল্যান্সিং করে জানি না। এবার হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্ক, এবার সে উপসংস্কৃতি। এবার হচ্ছে ইংরেজ নৃবিজ্ঞানী টেইলর তার এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে ইংরেজ নৃবিজ্ঞানী টেইলর তার ডিকশনারি অফ অ্যান্থ্রোপোলজি, তাহলে এই গ্রন্থটা ইম্পর্টেন্ট। ডিকশনারি অফ অ্যান্থ্রোপোলজি গ্রন্থে উপসংস্কৃতির অধিকারী গোষ্ঠীর সংজ্ঞায় বলেছেন একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে আলাদা গোষ্ঠী হচ্ছে উপসংস্কৃতি। তাহলে একটা সাধারণ সংস্কৃতির সঙ্গে যদি আলাদা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উপসংস্কৃতি। যেমন মুসলিম ধর্মের পাশাপাশি তোমার একটা গ্রামে যদি উপজাতি বাস করে, সেটাই হচ্ছে উপসংস্কৃতি। উপজাতি যদি বাস করে, সেটা হচ্ছে কি বলতো, উপসংস্কৃতি। মনে থাকবে? ভাইয়া আমার ক্লাস সময় নোটিফিকেশন আসে না কেন? নোটিফিকেশন কেন আসবে ভাইয়া? তোমাকে রুটিন দেওয়া হয়েছে, তোমাকে নোটিফিকেশন কেন দিতে হবে? তুমি কি প্রিন্সিপালের ইসাহাক মিয়া? তুমি কি টিচার? তোমাকে যায় বাসায় যায় বলতে হবে ভাইয়া আসেন, আপনাকে ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি ক্লাসে আসেন। ভাইয়া তোমাকে তো রুটিন দেওয়া হয়েছে, তোমাকে তো রুটিন দেওয়া হয়েছে, তোমাকে তো বলে দিবে না, তাই না? রুটিন দেওয়া হয়েছে। এখন আমি তো যাই বলবো না কি নাম বলছে, এই সাব্বির দরজাটা খোলো ভাইয়া, দিয়ে ডাটাটা চালু করো, চালু করে কনক ভাইয়ের ক্লাস আসো, আমি তো এটা বলবো না তোমাকে, তাই না? এই যে এখান থেকে আমি কিন্তু বারবার বলি, উদাহরণ হিসেবে বলা যায় বাঙালি সমাজের পিতৃতান্ত্রিক ব্যবস্থা। তাহলে বাঙালি সমাজ ব্যবস্থা কেমন? পিতৃতান্ত্রিক ব্যবস্থা। উপসংস্কৃতিটা আবার বলেন, উপসংস্কৃতি হচ্ছে সংস্কৃতির পাশাপাশি যে আরেকটা যে সংস্কৃতি বিলং করে, সেটা হচ্ছে উপসংস্কৃতি। আমি বললাম কি, তোমার পাশাপাশি যদি আরেকটা সংস্কৃতি গড়ে ওঠে, সেটা হচ্ছে কি, উপসংস্কৃতি। যেমন তুমি বসবাস করছো এক গ্রামে, ওই একই গ্রামে যদি একটা যাযাবর জাতি বেড়ে ওঠে, এই যাযাবর সংস্কৃতি হচ্ছে কি, উপসংস্কৃতি। আমি ইনোসেন্ট লাবণী, ঠিক আছে, আমি অনেক ইনোসেন্ট ভাই, আমি ভদ্র মানুষ, আমি এসব মার পেছে নাই। এরপর হচ্ছে বেদে সম্প্রদায়ের স্থায়ী কোনো আবাসস্থল নাই। এই যে দেখো গারো খাসি, এই উদাহরণটা দিয়েছিলাম, গারো এবং খাসিয়ারা সমাজে মাতৃতান্ত্রিক পরিবার হয়। মনে একবার টেকনিক দিয়েছিলাম, গরু এবং খাসি বেশিরভাগ দেখাশোনা করে কারা? মেয়ে মানুষরা না, বা মায়েরা না, এজন্য এদের পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক। এদের পরিবারটা কি মাতৃতান্ত্রিক, ঠিক আছে, এদের পরিবার হচ্ছে কি মাতৃতান্ত্রিক। এবার হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির ধরন। এবার আসি বাংলাদেশের সংস্কৃতির ধরন, কালচারাল প্যাটার্ন অফ বাংলাদেশ। বিশ্বের কোনো জাতির ইতিমধ্যে এটা দরকার নাই। বাঙালি হচ্ছে একটা মিশ্র জাতি, ঠিক আছে, এর মধ্যে সব সংস্কৃতি আছে। বাঙালি পারে না এমন কোনো কাজ নাই, এই হালার পুতেরা সব পারে। তবা কি বললাম আমি ইনোসেন্ট ভাই, আমি কি বললাম যে বাঙালি পারে না এমন কোনো কাজ নাই। বিদেশিরা যেটা পারে না সেটা বাঙালিরা পারে, এটা মনে রাখবে যে বাঙালি পারে না এমন কোনো কাজ নাই পৃথিবীতে, বাঙালিরা সব পারে। বাঙালিরা ওয়েস্টার্ন পারবে, বাঙালিরা মানে খেলাধুলা করতে পারবে, বাঙালিরা তোমাকে কাঁদাতে পারবে, ঠিক আছে, 28টা বিয়ে পর্যন্ত করতে পারলে বাঙালিরা সব পারে। তাহলে উপাদানের ভিত্তিতে বাংলাদেশের সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। বাংলাদেশ সংস্কৃতি কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। ভাইয়া এখান থেকে এমসিকিউ প্রশ্ন হবে, ভাইয়া আমি বলে দিচ্ছি ভাইয়া, হাসির হাটটা যাই করি না কেন এমসিকিউ প্রশ্ন হবে, এখান থেকে একটা মার্ক আপনি নিয়ে নেন আপনার পরীক্ষার জন্য, খুবই দরকার। তাহলে দেখেন এখান থেকে একটা এমসিকিউ হবে, আপনাকে আমি 1 মার্ক কমন দিচ্ছি, আপনি 1 মার্কটা কমন নিয়ে নেন ভাইয়া, কেউ দিবে না, অন্য কেউ দিবে না, আমি আপনাকে 1 মার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে রাখবেন যে কনক ভাই এই টপিকটা পড়াইছে, এই টপিক থেকে 1 মার্ক আসবে,
এটা ফরজ, ঠিক আছে, সুন্নত না। তাহলে দেখেন কি বলছে, বস্তুগত সংস্কৃতি, মানুষ জীবনযাপনের জন্য যা কিছু ব্যবহার করে সেটা হচ্ছে সংস্কৃতি। এবার আসি, যেটা দেখা যায়, যেটা চোখে দেখা যায়, প্রেম কি চোখে দেখা যায়? দেখা যায় না, তার মানে এটা অবস্তুগত সংস্কৃতি, ঠিক আছে। অনেকে আবার দেখতে পারে, সমস্যা নাই। তাহলে দেখেন, যা দেখা যায় সেটা বস্তুগত, যা দেখা যায় না সেটা কি? অবস্তুগত। মনে রাখবেন, যেটা দেখা যায় সেটা হচ্ছে বস্তুগত, আর যেটা দেখা যায় না সেটা কি? অবস্তুগত। এবার আসি, বস্তুগত সংস্কৃতি কোনগুলো? দেখেন, এই যে ঘর বাড়ি, রাস্তাঘাট, চেয়ার টেবিল, পোশাক পরিচ্ছদ ইত্যাদি হচ্ছে কি? বস্তুগত সংস্কৃতি, ঠিক আছে। বাঙালি তো বাস দিবেই, কারণ বাঙালির আনাচে কানাচে বাসের ঝাড়। অবস্তুগত সংস্কৃতি কি বলছে দেখো, যেটা দেখা যায় না সেটা কি বলতো? অবস্তুগত সংস্কৃতি। এই যেমন যে চিন্তা ভাবনা দেখা যায় না, তারপরে কল্পনা দেখা যায় না, শিল্প সাহিত্য দেখা যায় না, দর্শন দেখা যায় না, ধর্ম দেখা যায় না, রাজনীতি দেখা যায় না, আদর্শ মূল্যবোধ এগুলো হচ্ছে দেখা যায় না। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে অবস্তুগত। মনে রাখবে, যেটা দেখা যায় সেটা বস্তুগত, যেটা দেখা যায় না সেটা কি? অবস্তুগত। এটা হচ্ছে উপাদানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উপাদানের ভিত্তিতে। 1 মার্ক কমন এখান থেকে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রপথিক অধ্যাপক একে নাজমুল করিম সংস্কৃতিকে নৃবিজ্ঞানের দৃষ্টিতে 3 ভাগে ভাগ করেছেন। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এরপর দেখেন, গ্রামীণ সংস্কৃতি আর নগর সংস্কৃতি। তাহলে দেখেন, গ্রামীণ সংস্কৃতি কি? বাংলাদেশের গ্রাম প্রধান দেশটা আমরা জানি, কারণ বাংলাদেশের গ্রামীণ ব্যবস্থা কৃষি নির্ভর। কি নির্ভর বলেন তো? কৃষি নির্ভর, ঠিক আছে। বাংলাদেশের গ্রামীণ ব্যবস্থা কি নির্ভর? কৃষি নির্ভর। কি নির্ভর বলতো? কৃষি নির্ভর। বাংলাদেশের বর্তমান 76% প্রায় 80% কৃষি নির্ভর। মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এদিক থেকে বলা যায় সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে গ্রাম। ইম্পর্টেন্ট লাইন, দাগাতে পারেন। তো সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে কে? গ্রাম। তাই বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। তাহলে বাংলাদেশের সংস্কৃতি বলতেই মূলত গ্রামীণ সংস্কৃতিকেই বোঝাবে, ঠিক আছে। সংস্কৃতির ধারক হচ্ছে গ্রাম বাংলাদেশের। এবার আসি নগর সংস্কৃতি। নগর হলো শিল্প, বাণিজ্য, শিক্ষা, সাহিত্য, রাষ্ট্র পরিচালনার মূল জায়গাগুলো এখানে আছে। এই নগর থেকে এখানে পরিচালিত হয়, ঠিক আছে। নগর থেকে কি হয়? পরিচালিত হয়। আর মানে সংস্কৃতিটা বেড়ে ওঠে কোথা থেকে? সংস্কৃতি বেড়ে ওঠে গ্রাম থেকে, কিন্তু পরিচালিত হয় কোথা থেকে? নগর থেকে। কারণ একজন শহরে বাবু ঠিক করে দিবে ওই গ্রামে কে কোন সংস্কৃতি পালন করবে। এরপর আসে রাজনৈতিক সংস্কৃতি, যেটা আপনারা দেখেছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি? এই যে মারামারি, ডান আর বাম, ঠিক আছে। এরা একজন আরেকজনকে ঘষে লাত্তি মারে ফেলে দিলেই বাঁচে, যাই যাকে কটুক্কা করে কথা বলতেই পারে। যেমন মিছিল, মিটিং, পথসভা, এগুলো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ। কিসের উদাহরণ? রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ, মনে থাকবে। রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ এগুলো। সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ কি? দেখেন, কেউ অপরাধ করলে রাষ্ট্র তার শাস্তির ব্যবস্থা করে, এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। আপনি চাইলে আরেকজনের জমি সেটা অবৈধভাবে দখল করতে পারবেন না, ঠিক আছে। আপনি চাইলেই আরেকজনের মানে জমিতে, আরেকজনের পুকুরে গিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন না। এটা হচ্ছে কি? সামাজিক নিয়ন্ত্রণ। কারণ কেউ অপরাধ করলে রাষ্ট্র তার শাস্তির ব্যবস্থা করে দিবে। আবার অনেক সমাজে কি আছে বলতো? অনেক সমাজে আছে দেখো, যে কেউ যদি এই ধর্ম থেকে আরেক ধর্মে রূপান্তরিত হয়, সে আর ওই সমাজে বসবাস করতে পারে না, তাকে এক ঘরে করে দেওয়া হয়, এক ঘরে, ঠিক আছে। অ্যাঞ্জেল তুফা, ভাই কি নাম, কি বলছে? অ্যাঞ্জেল তুফা, বানানো তো ভুল। গান গাওয়া বস্তুগত সংস্কৃতি না অবস্তুগত সংস্কৃতি? আপনি গান গায়েন? মারামারি দেখতে ভালোই লাগে, তিশা সিদ্দিক, ঠিক আছে। মারামারি দেখাবো না একদিন। সুমাইয়া আফরিন নাহার, লেট করে আসছি, ঠিক আছে, বসে থাকেন, লেট করে আসেন। আপনার বিয়ের দিনে তো লেট করবেন দেখেছি। তো দেখেন, নববর্ষ উৎসব। এই যে নববর্ষ উৎসব কে নিয়ে আসছে? নববর্ষ উৎসব নিয়ে এসে সম্রাট আকবর, মনে থাকবে। এই নববর্ষ উৎসব কখন হয়? এই যে এই নববর্ষ উৎসবে কি হয়? সব ধর্মবর্ণের মানুষ একসঙ্গে আসে, মেলা বসে। ওই যে ছোট সালপার প্যাপু প্যাপু করে বাঁশি বাজায় না, এই বাঁশিগুলো বসে। এই ছোট সালপার এটার জন্যই মেলাতে যাই, ঠিক আছে। আর আমি যাই মেলা থেকে মানে খাইতে। এই যে রমনার বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে ছায়ানটের উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, তা বাঙালির প্রগতিশীল পরিচয়, ঠিক আছে। বাংলা নববর্ষ উৎসব। রমনার বটমূলে একটা গান নাই? আচ্ছা, এরপর দেখো হালখাতা। হালখাতা কি?
হালখাতা যেমন এখন হালখাতা বলতে দোকানের হালখাতা না, এখন বন্ধু বান্ধবকে টাকা ধার দেওয়ার পর ওটা আবার হালখাতা করা লাগে। টাকা ধার দিয়েছি আমি, 3 মাস পরে টাকা দিবে ওই ব্যক্তি, আবার আমাকে নাকি খাওয়াতে হবে, ওকে ট্রিট দিতে হবে, ঠিক আছে? কেমনটা বলেন, আপনারাই বলেন এটা কি ঠিক? তাহলে বর্তমানে বন্ধুদের টাকা ধার দিতে তো পাওয়াই যায় না, হালখাতা করেও লাভ হয় না। তাহলে দেখেন এই যে বলছে হালখাতা অনুষ্ঠান হচ্ছে পয়লা বৈশাখের একটি সর্বজনীন অনুষ্ঠান। এই হালখাতা অনুষ্ঠানে ওই যে বছরে আপনি বাকি টাকি দেন, ওই যে ব্যবসা যারা করে তাদের খাতাপত্র ক্লোজ করে দেয় ওই বছরে, ওই মানে বাকিটা পরিশোধ করে। আর এটার জন্য আগে জিলাপি দিত, ঠিক আছে? জিলাপি দিত, মিষ্টি দিত। আর এখন কি করে? খাসির মাংস দেয়, আলুর ডাল দেয়। এরপর মেলা কি? মেলা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, ধর্মীয় এবং লৌকিক আচার অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের আত্মালিক মেলাগুলোর মূল উৎস। তা মেলা হচ্ছে কি? যেখানে গান বাজনা হবে, এটাই হচ্ছে মেলা। দেখেছি না? দেখেন আপনি দেখতে থাকেন। নবান্ন উৎসব হচ্ছে নতুন ফসল ঘরে তোলার পর যে উৎসব, অর্থাৎ নতুন ধান ঘরে তোলার পর যে উৎসব, সেটা হচ্ছে কি উৎসব? নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবে আবার কি করতে হয়? বিভিন্ন ওই যে গুড়ের, তারপরে গুড়ের পায়েস করতে হয়, পিঠা করতে হয়, এগুলো। তো বর্তমানে এই সংস্কৃতিগুলো আর আগের মতো জমজমাট নাই। তারপরে এই যে গানগুলো হচ্ছে কি, যেমন ভাটিয়ালি গান, তারপরে হচ্ছে কি বলছে নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আর এখন হচ্ছে ডিজে সঙ্গীত, ঠিক আছে? এখন একটা নতুন করে যুক্ত হয়েছে কি ডিজে সঙ্গীত, ব্যান্ড পার্টি। এই ডিজে সঙ্গীত এখন আর নজরুল সঙ্গীত কেউ শোনে না, রবীন্দ্র সঙ্গীত কেউ শোনে না, এখন শুনবে খালি ডিজে। তারপরে যে অরিজিৎ সিং এর ছেঁকা খায় ব্যাকা হবে, আর গান শুনবে অরিজিৎ সিং এর কি গান? সাইয়ারা তু তো বদলা নেহি, নতুন একটা গান বের হয়নি? সাইয়ারা তু তো বদলা নেহি হে, মৌসম জরা সা রুঠা হুয়া। আমাদের এখানে পুরি দেয়, দেখ তোমাদের এখানে পুরি দেয়, আমার কি ভাই? তোমাকে পুরি দিবে, তুমি খাবে, আমাকে কি দিবে তুমি? খাবারের নাম নিয়েন না, খিদে লাগছে ভাই, পানি তৃষ্ণা পাইছে খুবই। সাইয়ারা নাই, খালি গানটা শোনালাম তোমাদের জন্য, ঠিক আছে? যদিও আমার কোনো সাইয়ারা নাই। তাহলে দেখো খেলাধুলা, জাতীয় জীবনের সাংস্কৃতিক। বাঙালিদের জাতীয় খেলা হচ্ছে কি? ক্রিকেট না ফুটবল বলো? ক্রিকেট না ফুটবল বলো? বাংলাদেশের জাতীয় খেলা বলো, ক্রিকেট না ফুটবল? বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা কি? এই গান তো বললাম একটা। বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না ফুটবল বলো? বাংলাদেশের জাতীয় খেলা বলে ক্রিকেট লাও। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। কিভাবে খেলতে হবে আমি জানি না। দেখো এই যে কানামাছি খেলছেন আপনারা, কানামাছি, নৌকা বাইস, ঘোড়দৌড়, ফুটবল, হাডুডু, দাঁড়িয়া বান্ধা, এগুলো আবার কি খেলা ভাই? তারপর ঐতিহ্য পরিচয়, এগুলো হচ্ছে কি বাংলাদেশের খেলা। কাবাডি, বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। এরপর দেখেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি, এটার দরকার নাই আপনাদের, এখান থেকে প্রশ্ন হবে না। এই টপিকগুলো আপনারা একটু বাসায় পড়ে নেবেন, আমি একটু এমসিকিউ সলভ করবো যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এই যে দেখেন এখান থেকে একটু এমসিকিউগুলো উত্তর করি আমরা, ঠিক আছে? 6:30 থেকে ইংরেজি ক্লাস না? হ্যাঁ 6:30 থেকে ইংরেজি ক্লাস হবে, সমস্যা কি? আমার 6:30 বেজেছে কি এখন? বাজেনি, তার তখন ক্লাস করতে থাকেন, বুঝতে পারছেন? ক্লাস কি আপনারা বুঝতে পারছেন না খালি কমেন্ট করেই যাচ্ছেন? বলেন যদি বুঝতে না পারেন। একজন লেখছে, দেখো সুমাইয়া আফরিন নাহার বলছে এটা কত অধ্যায় পড়াচ্ছে? গুইস কি লেখছে? গুইস। ভাই গাইস বানালে লেখছে গুইস, কেমনটা লাগে দেখো? এটা গুইস, এটা হচ্ছে কি গু আর ইজ। তাহলে গু মানে কি? তাহলে গু ইজ নাম হয়ে গেছে কি গাইস। লাও এরা নাকি ইন্টারে পড়ে, এরা নাকি আবার ইন্টারে পড়ে ভাই। মেসেঞ্জার সেটিং শুরু করে দিচ্ছে, বলছে হাউ গুইজ, কেমন আছো? গুইজ এমসিকিউর উত্তর করো।
এমসিকিউর উত্তর করো। কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? দেখি সঠিক উত্তর করেন। ক্লাস প্রায় শেষ, হ্যাঁ ক্লাস প্রায় শেষ, এখন আপনারা হচ্ছে এমসিকিউর উত্তর করেন। 1-4 রফিজা নীলা বলছে 1-4 কি রজিফা নীলা, তাই তো দেখছি। আফিয়া আফরিন ফারানীতি বলছে 2 গ 1-4। নাইমা আক্তার বলছে, নাফিসা জান্নাত বলছে 1-4। জান্নাত আক্তার বলছে জি ভাই বুঝতেছি। ওকে বুঝতেছেন, বুঝেন ভালো মতো বুঝেন, পরীক্ষায় খাতায় ভালো মতো তুলেন, ঠিক আছে? এখানে বুঝবেন আর পরীক্ষা খাতায় তুলবেন, মনে থাকবে? এখানে ক্লাস করবেন আর পরীক্ষা খাতায় ঢালে দিবেন সব, মানে এখানে নেবেন, এখন এখানে নেওয়ার পর পরীক্ষা খাতা সব ঢালে দিবেন, সমস্যা নাই। পরীক্ষা খাতা ঢালে দিলে আপনি যত বেশি ঢালবেন তত বেশি নাম্বার পাবেন। তবে দেখেন কি বলছে, কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? জোন্স, ইবি টেইলর, ম্যাকাইভার না ফ্রান্সিস বেকন? আমরা প্রথমেই শুরুতেই বলছিলাম যে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন হয়। কালচার শব্দটি ব্যবহার করেন ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন। 1-4, একে কি বলেন তো? 4, ঠিক আছে? এবার বলছে দেখেন, নিম্নের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ বলেন তো? 2 নাম্বারটা বলেন দেখি, গ্রামীণ সংস্কৃতির উদাহরণ কোনটা বলেন? 2 নাম্বারটা দেখি বলেন। সবাই সঠিক উত্তর করো, কেউ ভুল উত্তর দিও না, সঠিক উত্তর করো। তোমাদের পরবর্তী ক্লাসে কিন্তু গান শোনাবো, যাও সঠিক উত্তর করো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, তার পরবর্তী ক্লাসে গান শোনাবো, যাও। তাহলে কি বলছে, নিম্নের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ? তাহলে গ্রামীণ সংস্কৃতির উদাহরণ কোনটা? গ্রামীণ মানে কি? গ্রামের সংস্কৃতি কোনটা? এর মধ্যে বৈশাখী উৎসব। এই বৈশাখী কাদের জানো? বৈশাখী হচ্ছে চাকমা, ত্রিপুরা আর হচ্ছে মারমাদের। ত্রিপুরা হচ্ছে আর মারমাদের বৈশাখী, ঠিক আছে? এরপর হচ্ছে বইমেলা গ্রামে তেমন দেখা যায় না, শহরেই। তারপর হচ্ছে কি নবান্ন উৎসব আর বৃক্ষ মেলা। তাহলে উত্তরটা কি হবে? নবান্ন উৎসব হবে। এটা হচ্ছে গ্রামের সংস্কৃতি, কারণ গ্রামে হচ্ছে ধানটা কোথায় হয়? গ্রামে হয়। গ্রামের মেন কাজ কি? কৃষি। ধানটা গ্রামে হয়, ঠিক আছে? তাহলে 1-এর হচ্ছে 4, 2-এর হচ্ছে 3। যারা এই উত্তর করেছেন সবাই সঠিক উত্তর করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাচ্ছেন কি রবি থেকে 10 GB ফ্রি অফার, সময় মাত্র 3 সেকেন্ড। যারা নিয়েছেন নিয়ে নেন। এরপর দেখেন, নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? আমি বারবার পড়েছিলাম, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি কি বলেন? বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি কি? উত্তর করেন। নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ এবং নিচের কোনটি সংস্কৃতির উপসংস্কৃতির বহির্ভূত? নিচের কোনটি সংস্কৃতির উপসংস্কৃতির বহির্ভূত? উপসংস্কৃতির বহির্ভূত অ্যান্স করেন। যারা সঠিক উত্তর করবেন তাদের জন্য থাকছে মেরিল থেকে ভ্যাসলিন উপহার, ঠিক আছে? যারা সঠিক উত্তর করবেন তাদের পক্ষ থেকে, মানে মেরিলের থেকে ভ্যাসলিন উপহার পাবেন। সঠিক উত্তর করেন সবাই। দ্রুত ফারানাইতি বলছে 4-4, লাবণী বলছে 3-2, আফিয়া আফরিন বলছে 3-2, সাবিয়া আফরিন বলছে 4-2, লাবণী বলছে 4 ক। আচ্ছা দেখেন, নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? বস্তুগত সংস্কৃতি মানে কি ভাইয়া? বস্তুগত সংস্কৃতি মানে যেটা দেখা যায়, যেটা দৃশ্যমান, সেটাই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এই বস্তুগত সংস্কৃতি উদাহরণ কোনটা? ভাষা সাহিত্য, প্রযুক্তিগত আবিষ্কার, বিজ্ঞান, শিল্পকলা, কোনটা বলেন? 3-এর কত বলেন? সঠিক উত্তর করেন। বলেন দেখি। বস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে প্রযুক্তিগত আবিষ্কার কোনটা? যেমন এই যে ট্রাক্টর, ঠিক আছে? এই যে মোবাইল ফোন বলা হবে না ভাইয়া, আমার আইফোন বলতে হবে। আইফোন, গরিবের স্যামসাং, ঠিক আছে? আমার কাছে আছে গরিবের স্যামসাং। এটা হচ্ছে কি প্রযুক্তিগত আবিষ্কার, এগুলো হচ্ছে দেখা যায়। তাহলে যেটা দেখা যায় সেটা বস্তুগত, যেটা দেখা যায় না সেগুলো কি অবস্তুগত। ভাষা সাহিত্য দেখা যায় না, বিজ্ঞান দেখা যায় না, শিল্পকলা দেখা যায় না, এগুলো হচ্ছে কি অবস্তুগত। তার মানে 3-এর হচ্ছে 2 নাম্বার সঠিক। 3-এর কত? 3-এর 2। তাসনিম ফারিয়া বলছে 3-এর ক। হায় রে,
তিনের ক এতক্ষণ ধরে পড়া, এটাই বললে তোমরা তিনের ক। সে মান সম্মানে আঘাত। যা বলবে কে কার কাছে ক্লাস করছিস রে, কনক ভাইয়ের কাছে, তো এটা শিখাইছে, কষ্ট পাইলাম। নিচের কোনটা সংস্কৃতির উপসংস্কৃতির বহির্ভূত? তাহলে সংস্কৃতির উপসংস্কৃতির বহির্ভূত, তাহলে সংস্কৃতি আগে জানতে হবে সংস্কৃতি কি, তারপর উপসংস্কৃতি কি, এবং এর বাইরে কি উপসংস্কৃতির বহির্ভূত। অ্যান্সার করো 4 নাম্বার, 4-এর ঘ, সবাই উত্তর করছে 4-এর ঘ। উপসংস্কৃতির বহির্ভূত ভাই, 4-এর ঘ কেমনে ভাই? চারের ঘ, 4-এর ঘ, লাবণী বলছে 4-এর ঘ। তাহলে নিচে কোনটি সংস্কৃতির হচ্ছে উপসংস্কৃতির বহির্ভূত? বলো। এই বেদে সংস্কৃতি আছে না আমাদের এখানে? হিজড়া মানে থার্ড লিঙ্গ আছে না, বাঙালি আছে না? তাহলে উপসংস্কৃতি বহির্ভূত কোনটা? হিপ্পি। উপসংস্কৃতির বহির্ভূত, ঠিক আছে? উপসংস্কৃতি কি? বহির্ভূত। এরপর বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ কোনটা সঠিক বলেন? বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ বলেন। বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ বলেন। বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ বলেন। বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ 5 নম্বর উত্তর করেন দ্রুত। বলো বলো বলো, দ্রুত বলো। হিপ্পি একটা সভ্যতা, ঠিক আছে? হিপ্পি একটা সভ্যতা, হরপ্পা সভ্যতা। ভাইয়া ডি হবে। হিপ্পি কি? ও পারি নাই ভাইয়া এটা। আচ্ছা সমস্যা নাই। তো দেখো বাংলাদেশের সংস্কৃতি বিদ্যমান, তো বাংলাদেশের সংস্কৃতির মধ্যে বিদ্যমানটা কি? দেখো গ্রামীণ সংস্কৃতি আছে, নগর সংস্কৃতি আছে। এখন বলি বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি হচ্ছে উপাদানের ভিত্তিতে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে ভাইয়া? উপাদানের ভিত্তিতে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে বলো তো? উপাদানের ভিত্তিতে। তাই এটা বাংলাদেশের মধ্যে আসবে না, এটা তো উপাদানের ভিত্তিতে ভাগ করছে, ঠিক আছে? তার বাংলাদেশের 2 ধরনের সংস্কৃতি আছে, গ্রামীণ সংস্কৃতি একটা হচ্ছে কি, নগর সংস্কৃতি। তাহলে এটা হচ্ছে খ নাম্বার উত্তর। তার বাংলাদেশে কয় ধরনের সংস্কৃতি আছে? 2 ধরনের, একটা গ্রামীণ সংস্কৃতি, একটা হচ্ছে কি, নগর সংস্কৃতি। এরপরে পরবর্তী এমসিকিউতে যাই আমরা। দেখেন বাংলাদেশের সবচেয়ে 6 এবং 7 বলেন 6 এবং 7 নাম্বার কি হবে? 6 এবং 7 বলেন। 6 এবং 7 6 এবং 7 বলেন। 6 এবং 7 6 এবং 7 6 এবং 7 বলেন। 6 এবং 7 কি হবে দেখি, সঠিক উত্তর করেন। 6-এর 1 মেবি, আর মোহন মিয়া বলছে 6-এর 4। তাহলে 6-এর কি বলছে? সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। এটা যদি না পারো রে ভাই পিটাবো, এটা যদি না পারো পিটাবো, ঠিক আছে? সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন, এটা আমি বলে দিছি। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা এবং সবচেয়ে বড় কোনটা, এটা বলে দিছি। এটা যদি না পারো, কি কথা বলছি, আল্লাহর রাস্তায় বিচার দিব তোমাদের জন্য যদি এটা না পারো। সাবিয়া আপনি বলছে 6-এর ক, বিবাহ। ভাই তোমার কি বিয়েটি হয়ে গেছে নাকি? এত তাড়াতাড়ি বিবাহ করো তোমরা? তাহলে সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কি? পরিবার। ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। সবচেয়ে বড় সংগঠন কি? রাষ্ট্র। সবচেয়ে বড় সামাজিক সংগঠন হচ্ছে রাষ্ট্র, আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কি বলতো? পরিবার। আর এরা নিয়ে আসছে বিয়ে নিয়ে পড়ে আছে এরা ভাই।
আল্লাহর রাস্তায় খালি বিয়ে ছাড়া কিছু দেখে না চোখে, 2 চোখে খালি বিয়ে থেকে। এরপর দেখো কালচার শব্দটি কোন শব্দ থেকে আসছে? কালচার শব্দটি আগেই বলছি ল্যাটিন শব্দ থেকে আসছে, তাহলে এই দুটো আগে বাদ দাও। গ্রিক শব্দ তো হবে না, রোমান শব্দ হবে না, আগে বলছি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। কালচার আসছে কোন শব্দ থেকে? কলিয়ার থেকে দেখো, তাহলে এটাও হবে না। তার মানে সঠিক উত্তর কি? 6-এরও 4, 7-এরও 4। যারা 6-এর 4 এবং 7-এর 4 উত্তর করছেন সেটা সঠিক। ভাইয়া আপনি কি আমার কমেন্ট দেখতে পান না রূপা? এই যে দেখে নিচ্ছি ভাইয়া, কমেন্টটা দেখে নিলাম, ঠিক আছে, তোমার কষ্টটা লাঘব করে দিলাম আমি। এখন ভাইয়াকে 5 টাকা টিট দাও। সোশ্যাল সেন্স গ্রন্থটি কে রচনা করেছেন এবং সংস্কৃতির ক্ষেত্রে কোনটা সঠিক বলেন? সোশ্যাল সেন্স গ্রন্থটা কে রচনা করেছেন? ভাইয়া এসএসসি এক্সামের আগে পর্যন্ত কি রেকর্ডেড ভিডিওর পিডিএফ কি দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন ভাইয়া, আপনি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবেন। হ্যাঁ, মিসকাতুল মাহাজাবিন মায়া বলছে 2টা হয়েছে। থ্যাংক ইউ রূপামণি 5 টাকা। হ্যাঁ 5 টাকা টিট দিয়েন। হ্যাঁ, সঞ্জনা আক্তার সৃষ্টি বলছে ভাই আমার সব ঠিক আছে। আপনি তো মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট, আমারই তো সব ঠিক হচ্ছে না। তো দেখেন কি বলছে, সোশ্যাল চেঞ্জ গ্রন্থটির লেখক কে? সোশ্যাল চেঞ্জ এই ভিতরে আছে। সোশ্যাল চেঞ্জ গ্রন্থটির লেখক হচ্ছে W.F. অকবার্ন। ঠিক আছে, কি নাম রে বাবা, বাপ মার নাম পায়নি, সব এগুলো নাম রেখে দিছে। বাঙালি থেকে কয়েকটা নাম ধার করে নিলেই তো হয়, যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো সেগুলোর নাম বাঙালি থেকে ধার করে নিবে। W.F. অকবার্ন, কে ভাই W.F. আগে কেন যুক্ত করতে হবে? অকবান। বাংলাদেশের নামগুলো কত সুন্দর সুন্দর দেখো তো, সুমাইয়া, তারপর বলছে কেয়া, মারিয়া, ঠিক আছে, মিম, কত সুন্দর সুন্দর নাম। এত সুন্দর সুন্দর নাম থাকে। অকবান, নিমকপ, ডুরখেম, স্পেন্সার, সেপার, এগুলো কি নাম রে ভাই? এবার দেখো সংস্কৃতির ক্ষেত্রে কোনটা সঠিক? তাহলে সংস্কৃতি কি শিখতে হয়, বিরোধমূলক, চাপিয়ে দেওয়া হয়, ব্যবসার সাথে সম্পৃক্ত, কোনটা বলো? প্রথমে বলছি সংস্কৃতি কি? 9-এর ক, বারবার পড়াইছি এটা আমি, সংস্কৃতি কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে পড়াইছি এটা। 9-এর ক, 8-এর গ, 9-এর ক, 8-এর গ, 9-এর ক, ঠিক আছে, 8-এর গ আর 9-এর ক। সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার তো নাকি? এরপর কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ সংজ্ঞাটি কে প্রদান করেছেন বলেন? দেখি কে পারেন, কালচার ইজ হোয়াট উই আর মানে বোঝাচ্ছে যে আমরা যা, আমাদের যা কিছু আছে সেটাই কালচার, মানে যেটা সেটা সংস্কৃতি, এবং আমাদের যা আছে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সভ্যতা। বলেন কথাটি কার? ভাইয়া ক্লিয়ার কি 27 বছর এক্সাম পর্যন্ত থাকবে? হ্যাঁ, এখানে আবার ক্লিয়ার হওয়ার কি আছে? 9-এর ক। এবার 10 নম্বর উত্তর করেন। কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ, অর্থাৎ বলছে আমরা আমাদের যা কিছু আছে সেটাই কালচার এবং আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে সভ্যতা। এই সংজ্ঞাটি কে প্রদান করেছেন? আমি বারবার বলছি সংজ্ঞাটা মুখস্থ রাখতে এবং লিখে রাখতে বলছিলাম। এই সংজ্ঞাটি কে প্রদান করেছেন বলেন? লাবণী বলছে 10-এর সি, এরপর বলছে সোহরাব হোসেন আমজাদ বলছে 10-এর সি, রূপামণি বলছে সঠিক 10-এর গ, সাবরিনা বলছে 10-এর 4, সাবরিনা। ট্যালকাট পার্সনস বলছে না অধ্যাপক ম্যাকাইভার বলছে? অধ্যাপক ম্যাকাইভার বলছে। তাহলে কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ, অর্থাৎ আমরা আমাদের যা কিছু আছে সেটা হচ্ছে কি সংস্কৃতি, এবং আমাদের যা কিছু আছে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সভ্যতা। কথাটা বলছে অধ্যাপক R.M. ম্যাকাইভার। কার্ল মার্কসের মতে কোনটি প্রথম শ্রেণী নির্ভর শোষণমূলক সমাজ? কার্ল মার্কসের মতে ঠিক আছে, কোনটি প্রথম শ্রেণী নির্ভর শোষণমূলক সমাজ? বলো কার্ল মার্কসের মতে। দেখি কে সঠিক উত্তর করতে পারেন এটা। কার্ল মার্কস, তার বিখ্যাত একটা গ্রন্থ ছিল কার্ল মার্কসের বিখ্যাত একটা গ্রন্থ ছিল, কি বলেন তো? ডাস
ক্যাপিটাল হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস। এই কার্ল মার্কসের প্রথম শ্রেণী নির্ভর শোষণমূলক সমাজ ছিল হচ্ছে দাসপ্রথা। তিনি প্রথম দাসপ্রথার উল্লেখ করেছেন কার্ল মার্কস, ঠিক আছে? কিছু উল্লেখ করেছেন কার্ল মার্কস। বুঝতে পারছেন? কার্ল মার্কস। এরপর হচ্ছে মানুষ সংস্কৃতির পরিবর্তন করো কেন, বলো। 12 নম্বর সবচেয়ে সহজ, এটা খালি একটু বুদ্ধি করলেই পারা যাবে। 12 নম্বর উত্তর করো, 12 নম্বর উত্তর করো, 12 নম্বর উত্তর করো দ্রুত, আমাদের আর 5 মিনিট আছে, ঠিক আছে? 12 নম্বর উত্তর করো। দেখো কি বলছে, মানুষ সংস্কৃতি পরিবর্তন করে কেন, কেন পরিবর্তন করে দেখো তো। সমাজের গতিশীলতার জন্য পরিবর্তন করে। কিসের জন্য পরিবর্তন করে? সমাজের গতিশীলতার জন্য পরিবর্তন করে মানুষ সমাজ সংস্কৃতি, ঠিক আছে? এরপর গ্রাম্য সংস্কৃতির কোন উপাদানটি বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করছে? তাহলে দেখো গ্রাম্য সংস্কৃতির কোন উপাদানটা বাংলাদেশের গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? রাজনীতি না? গণতন্ত্র মানে রাজনীতি, আর রাজনীতি ছাড়া রাজনীতি বিকশিত হবে। তার মানে সঠিক উত্তর কি? 13 গ। সঠিক উত্তর কি বলেন তো? 13 গ। 13 হচ্ছে কি? গ। এরপর 14 নম্বর কি বলছে, লোক সাহিত্যের উপাদান নয় কোনটি? লোক সাহিত্যের উপাদান, লোক সাহিত্যের উপাদান দেখো, গল্প আদিম যুগের না লোক সাহিত্য, তারপর হচ্ছে গান লোক সাহিত্য, খনার বচন আদিম যুগের লোক সাহিত্য, আর উপন্যাস হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। উপন্যাস কিসের সৃষ্টি বলেন তো? আধুনিক যুগের সৃষ্টি। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। কোনটি লোক সাহিত্যের উপাদান নয়? আপনাদের তো 9টা চোখেই পড়ে না, ঠিক আছে? এটা আবার দেখেন না যে লোক সাহিত্যের উপাদান কোনটি। আপনি গল্প প্রথমে পাইছেন, দাগাই দিয়েছেন, আশা বলছেন বন্ধুরে 1 মার্ক কমন শিওর, কিন্তু দেখছেন যে ওটা 1 মার্কই নাই। কারণ কি? এই যেখানে 9 আছে। লোক সাহিত্যের উপাদান 9 কোনটা? উপন্যাস। আর গ্রাম্য সংস্কৃতি মানুষের গণতন্ত্রকে বিকশিত করছে কোনটা? রাজনীতি। মনে থাকবে? এরপর দেখেন সংস্কৃতির অসম অগ্রগতি তথ্যটি কে প্রদান করছেন? তাহলে দেখেন সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি কে প্রদান করেছেন, একটু ক্লিয়ার হন। সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি প্রদান করেছেন কে বলেন? এরপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ, ও আচ্ছা দেয়নি এখানে না। তাহলে দেখেন কি বলছে, এই যে সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটা দিছে হচ্ছে অকবান। কে দিছে বলেন তো? অকবান। এই বেটাই সব দিছে, ঠিক আছে? সংস্কৃতির হচ্ছে অসম অগ্রগতি তত্ত্বটি দিছে। এরপর দেখেন ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থটি কার? এটা আমি বারবার বলছি নোট করতে, বারবার বলছিলাম নোট করতে, নোট করেন বারবার বলছিলাম। তাহলে দেখেন কি বলছে, ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি, ঠিক আছে? ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থটির লেখক কে? ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থটির লেখক কি শেপার, স্পেন্সার না পিজি ইসবার্ট? পিজি ইসবার্ট হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজির লেখক, পিজি ইসবার্ট, ঠিক আছে? ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজির লেখক কে? পিজি ইসবার্ট। এই হচ্ছে ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি গ্রন্থের লেখক। এরপর হচ্ছে উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা উত্তর করেন, 17 নম্বর উত্তর করেন, 17 নম্বর উত্তর করেন। 17 ক বলছে 17 ক 2 ভাগে, 4 ভাগে, 3 ভাগে, 5 ভাগে। একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, একটা বস্তুগত, আরেকটা হচ্ছে কি অবস্তুগত। অবস্তুগত, ঠিক আছে? বস্তুগত মানে কি? দেখা যায়। বস্তুগত মানে কি? দেখা যায়। আর অবস্তুগত মানে কি? দেখা যায় না। কি করা যায় না? দেখা যায় না। এটা হচ্ছে তার বস্তুগত, এটা হচ্ছে 2 ভাগে, 17 ক। এরপর দেখেন কোলিয়ার শব্দটির অর্থ কি? এই যে এটা কোন শব্দ? ল্যাটিন শব্দ। এই শব্দ থেকে কালচার শব্দটি আসছে, তাই না? এটা একটা ল্যাটিন শব্দ। এই শব্দ থেকে কি শব্দটি আসছে? কালচার শব্দটি আসছে। এখন বলেন এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ কি বলেন? 18 কত হবে? এবং প্রকৃত অর্থের সংস্কৃতি কোনটি? প্রকৃত অর্থের সংস্কৃতি কোনটি? 19 কত 18 কত বলেন? 19 কত 18 কত বলেন? লাবণী বলছে 17 এ, আমার বলছে 18 এ। বলেন 19 আর 18 উত্তর করেন, 18 এবং 19। এরপর আর আমাদের আরেকটা এমসিকিউ আছে মাত্র, 18 এবং 19। তাহলে দেখেন এই ল্যাটিন শব্দ যার অর্থ কি? চাষ করা বা রপ্ত, চর্চার মাধ্যমে কি করা? রপ্ত করা, চর্চার মাধ্যমে রপ্ত করা বা চাষ করা, ঠিক আছে? এরপর হচ্ছে প্রকৃত অর্থ সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। সংস্কৃতি হচ্ছে কি বলেন তো?
মানুষের সার্বিক জীবন প্রণালী, অর্থাৎ মানুষ যা করে সারা জীবনে তার সমষ্টি হচ্ছে কি সংস্কৃতি। এই জন্য বলছে প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। মনে থাকবে, সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। যারা দুটারই ক উত্তর করেছেন তারা সঠিক উত্তর করেছেন। এবার দেখেন বাংলাদেশের কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান, বলেন বাংলাদেশের কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান। এবার একটু খেয়াল করেন, আপনাদের একটু কথা বলে রাখি যে আমাদের কিন্তু এপারবে একটা কোর্স আসতেছে আপনাদের জন্য, শুধুমাত্র এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য আমাদের এপারবে একটা কোর্স আসতেছে, যে কোর্সে আপনারা পেতে চলেছেন সেরা সেরা কিছু। এবং যারা এনরোল করবেন তাদের জন্য প্রথম 100 জনের জন্য হয়তো হুডি গিফট দিতে চাইছে ভাইয়া, আপনাদের সবার প্রিয় বনি ভাই। তাহলে দেখেন আজকের ক্লাসটা হয়তো আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার, এবং ক্লাসে কখনো যেন বোরিং ফিল না হয় এই জন্য আমি আপনাদের সবসময় চেষ্টা করছি পড়ার সাথে সাথে একটু বিনোদনের মানে মজার সাথে সাথে পড়ানোর, ঠিক আছে। পড়া তো করতে হবে, সাথে যদি একটু মজাটা আসে তাহলে পড়াশোনাটা করতেও ভালো লাগে। তাহলে দেখেন বাংলাদেশে কোন ধরনের, বললাম না বাঙালি সব পারে। সব পারে মানে কি, দেখো মিশ্র মানে কি সব পারে। তাহলে আমরা কি বললাম, বাঙালি সব পারে কেন বলছিলাম, এই যে বাঙালি মিশ্র সংস্কৃতি। বাংলাদেশে কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান রয়েছে, বাংলাদেশে মিশ্র সংস্কৃতি। কারণ কি, বাংলাদেশে কারা থাকে, বাঙালি, আর বাঙালি সব পারে। বারবার বলছিলাম বাঙালি সব পারে না, তার মানে বাঙালি সব পারলে কি মিশ্র, ঠিক আছে। বাঙালি সব পারে, গাছেরও খাবে তলারও কুড়াবে, ঠিক আছে, গাছেরও খাবে তলারও কুড়াবে বাঙালি। হুডি দিলেই ভর্তি হবো, হ্যাঁ হুডি তো দিবেই, তোমাদের পরীক্ষাও নেওয়া হবে এবং আরও সেরা সেরা কিছু তোমরা পেতে চলেছ। যাই হোক, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো দেখি, তোমাদের একটু ফিডব্যাক দেখি। আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে, 10-এ কত পয়েন্ট বলে, ঠিক আছে 10-এ কত দেবা দেখি, যেটা সত্য সেটা, ঠিক আছে। কেউ আমাকে খুশি করার জন্য বাড়ায় বলবো না, হ্যাঁ। দেখি তোমরা একটা মার্ক দাও আমাকে, তোমাদের আমি পরীক্ষায় যেমন মার্ক দিই তোমরাও আমাকে একটা মার্ক দাও দেখি, তাহলে আমিও যত মানে ইয়ে করবো। নাফিসা জান্নাত বলছে 3টা ভুল আমার, সমস্যা নাই, ক্লাসটা জানা থাকলো তোমার এই এমসিকিউগুলো পরীক্ষায় আসবে আশা করি। নাফিসা জান্নাত 10, ফারানাইতে বলছে 10, সাবরিনা আপা বলছে, মুবাচ্ছির আলম মহিমা বলছে খুব ভালো ছিল ভাইয়া, সৌরভ হোসেন আমজাদ বলছে 10-এ 10, 10-এ 9 লাবডি, সাবিয়া আপনি বলছে 10-এ 10 দিলাম, 10-এ 10 দিলেন, আপনি কি স্যাটিসফাইড না? আফরিন বলছে 9, সাবরিনা আক্তার বলছে 10-এ 10, রজিফা নীলা বলছে জি ভাই অনেক ভালো লাগছে। আমি তোমাদের মানে পজিটিভ রিভিউ দেখে আমি নিজেও অনেক খুশি হয়েছি। এখানে 10-এ 10, 10-এ 9, 10-এ 8 এটা বিষয় না, তোমরা যে মানে ক্লাসটা মনোযোগ সহকারে করতেছো এটাই অনেক কিছু, ঠিক আছে। আমি তোমাদের চেষ্টা করছি ক্লাসে সবসময় মজায় রাখার এবং সাথে তোমাদের পড়াটা যেন বোঝাই দিতে পারি আমি, ঠিক আছে। তোমরা এই টপিকটা কিন্তু তোমরা বাসায়ও পড়তে পারবে, কিন্তু এই যে একসাথে পড়াটা করে নিলাম তোমাদের থেকে, আমি কিন্তু পড়া দিলাম এবং পড়াটা করে নিলাম, আদায় করে নিলাম, এটা কিন্তু তোমার পড়াটা হয়ে গেল। তুমি বাসা থাকলে কিন্তু এটা করতে পারতে না। সো তোমরা ক্লাসগুলো করো, আমাদের এপারভি কোর্স আসতে চলেছে, এই কোর্সে তোমরা সেরা কিছু পেতে চলেছো ভাই। আমি শুধু এটাই বলবো যে বাংলাদেশের মানবিক বিভাগের মধ্যে তোমরা এই প্ল্যাটফর্মে যা পাবে অন্য কোথাও এটা পাবে না, আমার বিশ্বাস। রূপামণি 10-এ 10, আচ্ছা সামনের দিন গান হবে তো নাকি? এক্সাম কখন নেবেন? এক্সাম তো আজকের এক্সামটা সামনের সপ্তাহে হবে, তো তোমাকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ছোট্ট একটা গান হবে, ঠিক আছে তোমাদের সাথে, আবার আজকে যতটুকু গাইলাম এরকম গান আবার তোমাদের পরবর্তী ক্লাসে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অঙ্কন বলছে আমারটা দেখে না, দেখছি রে ভাই দেখছি। রনি রয় বলছে ডিজি হবে।